আমরা তাহলে শুরু করতে পারি, হ্যাঁ। আহ সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। আজকে আমাদের ট্রেনিং এর টপিকটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে সোশ্যাল অডিটের যে ট্রেন্ড রয়েছে বর্তমান প্রেক্ষাপটে সেটা, এবং প্রিভিয়াস ট্রেন্ড কি ছিল সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এছাড়া হচ্ছে বিয়ন্ড অডিট অ্যাপ্রোচ, দ্যাট মিনস অডিটের পরে আমাদের কি কি অ্যাক্টিভিটিস বা হচ্ছে কিভাবে কি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ফরিদউদ্দিন, ম্যানেজমেন্ট সিস্টেম কনসালটেন্সি এন্ড ট্রেনিং এ আছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন এন্ড সোশ্যাল কমপ্লায়েন্স হিসেবে। দীর্ঘ 5 বছরের জার্নি এমএসসিটি তে আমার। তো এছাড়াও এমএসসিটির বাইরেও বেশ কিছু অর্গানাইজেশনে আমি বিভিন্ন টপিকের উপর ট্রেনিং করাই থাকি। এর মধ্যে বিআইএইচআরএম নামে একটা অর্গানাইজেশন আছে যারা পিজিডি কমপ্লায়েন্স বা পিজিডি এইচআরএম নিয়ে কাজ করে, ওনাদের ওখানে আমি রেগুলার ক্লাস দিয়ে থাকি। আহ, যেহেতু পার্টিসিপেন্ট কম, সবাইকে রিকোয়েস্ট করবো একটু একজন একজন করে যদি ইন্ট্রোডাকশনটা দিতেন প্লিজ। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি শাফিন মাহমুদ, এক্সিকিউটিভ এক্সিকিউটিভ কমপ্লায়েন্স ফ্রম ডেকোরেশন গ্রুপ। আসসালামু তারপরে আলাইকুম। জি। জি, আমি মোহাম্মদ আলামিন ব্যবহার করছিলাম। আমি কর্মরত আছি বাদশা টেক্সটাইলে। এটা আমাদের হবিগঞ্জের নতুন একটা ইউনিট হয়েছে। আমি এখানে সেকশনের কমপ্লায়েন্স হিসেবে আছি। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি বেবি মোহাম্মদ ফাইন ইউর তরিকুল ড্রিম ইসলাম। ডেনিমস। কমপ্লায়েন্স অফিসার হিসেবে কর্মরত আছি পাইনিয়ার নেটওয়ার্ক লিমিটেড সেকশন 2 তে। আমার আগে যিনি ছিলেন উনি আলামিন ভাই। আলামিন ভাইরে পেয়ে ভালো লাগছে। আলামিন ভাই আমার কলিগ ছিলেন, তো ভাইয়ের ভয়েসটা শুনে ভালো লাগছে। থ্যাংক ইউ সকলকে। দেখ, ফরিদ ট্রেনিং এর ভাইকেও মধ্যে ধন্যবাদ। মানে একটু দেখা হয়ে গেল, হ্যাঁ। জি। থ্যাংক ইউ। আচ্ছা। জি, তারপর আরেকজন প্লিজ। আচ্ছা, বাকিরা যেহেতু মেবি কোনো ব্যস্ততার মধ্যে আছে, আমরা শুরু করি। যেহেতু অনলাইন সেশন, সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটু মিউট রাখবেন। কারণ হচ্ছে না, ট্রেনিং এর মধ্যে না হলে ইন্টারাপ্ট হয়ে যায়। আর যখন কথা বলার প্রয়োজন হবে, যে কোনো কোশ্চেন যদি থাকে সেক্ষেত্রে আপনারা আনমিউট করে দেন আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। এছাড়াও কারো কোনো শেয়ারিং বা আমার সাথে কোনো কিছু অ্যাড করা থাকলে করতে পারেন, সমস্যা নেই। হুম। প্রথমত আসি আমরা হচ্ছে আজকে ট্রেনিং এর যে অবজেক্টিভ আছে সেটা নিয়ে একটু কথা বলি। মূলত আজকে ট্রেনিং এ কি কি থাকছে সেটা হচ্ছে আমরা আজকে দেখবো হচ্ছে সোশ্যাল অডিটের যে ট্রেন্ড গুলো আছে সেটা হচ্ছে আমাদের লোকালি হোক বা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি হোক, দুটো নিয়ে আমরা আলোচনা করব। যে অডিটের যে ট্রেন্ড বা বর্তমান প্রেক্ষাপটে অডিট, সোশ্যাল অডিট গুলো কিভাবে করা হয় সেগুলো নিয়ে দেখবো। তারপরে রয়েছে হচ্ছে লিমিটেশনস অফ ট্রেডিশনাল অডিট প্র্যাকটিস, যে ট্রেডিশনাল অডিট গুলোতে মূলত লিমিটেশন গুলো কি কি থাকে। তারপর অডিটের পরে আমাদের যে একটা কিভাবে স্ট্র্যাটেজিক ডেভেলপের মাধ্যমে আমাদের সাস্টেনেবল কমপ্লায়েন্সটাকে আরেকটু ডেভেলপ করা যায় সেটা নিয়েও আমরা আলোচনা করব। প্রথমত আসি হচ্ছে আমরা
আহ, এই সোশ্যাল অডিটের উদ্দেশ্যতে মানে কি পারপাসে আমরা সোশ্যাল অডিট গুলো মূলত করে থাকি। ওদের প্রত্যেকের প্রতিষ্ঠান বা কারখানাগুলোতে কিন্তু দেখা গেছে কম বেশি সোশ্যাল অডিট গুলো করে থাকি, সেটা বাইরের রিকোয়ারমেন্টে হোক বা হচ্ছে মালিকের রিকোয়ারমেন্টে হোক। কারখানা বা প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা বা হচ্ছে আমাদের সোশ্যাল কমপ্লায়েন্স বা সোশ্যালি আমাদের যে রেসপন্সিবিলিটি গুলো, সেগুলো আমরা এই সোশ্যাল অডিটের মাধ্যমে কিন্তু খুব সহজে যাচাই করতে পারতেছি যে আমাদের প্রতিষ্ঠানের প্রেক্ষাপটে আমরা কতটুকু সামাজিকভাবে দায়বদ্ধ বা সামাজিক অ্যাক্টিভিটিস এর সাথে আমরা মেনে চলছি বা পালন করতেছি, সেই বিষয়টা কিন্তু খুব সহজেই আমরা এই অডিটের মাধ্যমে এনশিওর করতে পারবো। এছাড়াও যেটা রয়েছে, প্রত্যেকটা সোশ্যাল অডিটই কিন্তু দেখবেন আপনার ওয়ার্কারদের যে বেনিফিটস বা রাইটস বা তাদের হেলথ এন্ড সেফটি, অকুপেশনাল হেলথ এন্ড সেফটি যে পার্ট গুলো রয়েছে সেগুলো নিয়ে বেশি ফোকাস করে থাকে। কেননা প্রত্যেকটা সোশ্যাল কমপ্লায়েন্স অডিটের মধ্যে দেখবেন কিছু ওয়ার্কার রাইটস নিয়ে কিছু রিকোয়ারমেন্টস আছে, লাইক ফোর্স লেবার বা হচ্ছে ওয়ার্কার রেমুনারেশন বা তাদের যে বেনিফিটস গুলো রয়েছে। এছাড়া হচ্ছে হ্যারাসমেন্ট বা অ্যাবিউস যে পার্ট গুলো রয়েছে, এগুলো কিন্তু আন্তর্জাতিক যে আইএলও বা হচ্ছে ইউএনজিপির যে গাইডলাইন গুলো রয়েছে সেগুলো ভাইয়া থেকে কেউ কিন্তু। একজন আনমিউট আছে, একটু মিউট করে দেন প্লিজ। কেউ কিছু বলছিলেন প্লিজ? কি বলতে চাচ্ছিলাম, ওই যে আনমিউট অবস্থায় আছে, গাড়ি ঘোড়ার শব্দ আসতেছে, একটু প্লিজ মিউট করে দেন। ওকে। তো প্রত্যেকটা সোশ্যাল কমপ্লায়েন্স অডিটে কিন্তু আমরা দেখতে পাই শ্রমিকদের যে বেনিফিটস বা রাইটস গুলো রয়েছে সেগুলো নিয়ে বেশি ফোকাস করা হয়। যার কারণে কিন্তু এই সোশ্যাল অডিট গুলো যখন আমরা আমাদের প্রতিষ্ঠানে করব, তখন কিন্তু আমরা অটোমেটিক্যালি এই তাদের যে বেনিফিটস বা রাইটস গুলো রয়েছে সেগুলো এনশিওর করব বা মেনে চলবো। তা না হলে কিন্তু অডিটের রেজাল্ট বা যেটাই হোক, আমরা রেজাল্টের জন্যই হোক বা ইমপ্লিমেন্টেশনের জন্যই হোক, কোনোটাই কিন্তু ভালো আসবে না। সো এই হেলথ এন্ড সেফটি বলেন বা ওয়ার্কার রাইটস গুলো বলেন, সবকিছুই কিন্তু সোশ্যাল কমপ্লায়েন্স অডিটের একটা মেজর ফোকাসিং পার্ট। আর তারপরে রয়েছে হচ্ছে আইন বা বায়ারদের সিওসি বা কোড অফ কন্ডাক্টের সাথে সামঞ্জস্য রাখা। দ্যাট মিনস আমাদের যে ন্যাশনাল আইন বলেন বা হচ্ছে শ্রম আইন বলেন বা শ্রম বিধিমালা বলেন, এছাড়াও এনভায়রনমেন্টাল ল বা কনজারভেশন যে বলেন না কেন, সবই কিন্তু যখন আমরা আমাদের প্রতিষ্ঠানের আঙ্গিকে বা প্রেক্ষাপটে মেনে চলবো, তখন কিন্তু সেগুলো কমপ্লায়েন্সের আওতাভুক্ত হয়ে যাবে বা মেনে চলো বা পালন করলে কিন্তু সেগুলো কমপ্লায়েন্স হয়ে যাবে। সো এই যে আমাদের দেশের যে আইনগুলো রয়েছে, এর পাশাপাশি আহ, যে আমাদের যে বায়ার বা হচ্ছে ক্লায়েন্ট যারা রয়েছে, আন্তর্জাতিক বায়ার, তাদের প্রত্যেকেরও কিন্তু নিজস্ব কিছু সিইউসি বা কোড অফ কন্ডাক্ট রয়েছে। সো আমাদের দেশের আইন আর তাদের সিইউসি দুইটার মধ্যেই কিন্তু দেখবেন বেশ অনেকটাই সামঞ্জস্যতা পাওয়া যায়। কেননা দুইটাই কিন্তু এই ওয়ার্কারদের বেনিফিটস বা রাইটস বা নিরাপত্তা নিয়ে কথা বলে বা নিরাপত্তা নিয়ে কাজ করে। কেননা একজন বায়ারও চায় তার যে প্রোডাক্ট বা তার যে অর্ডারটা, সেটা নির্দিষ্ট একটা কমপ্লায়েন্স ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আসুক, এবং যেখানে তার পণ্য এবং যে ওয়ার্কাররা কাজ করবে সবাই যাতে নিরাপদ পরিবেশে কাজ করতে পারে। সেজন্য এই সোশ্যাল কমপ্লায়েন্স অডিটের গুরুত্ব বা উদ্দেশ্যটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে শ্রমিকদের জন্য ন্যায্য কর্মপরিবেশ নিশ্চিত করা। আহ ন্যায্য কর্মপরিবেশ বলতে আমরা কি বুঝি স্যার, একটু যদি আমার সাথে অ্যাড করতেন। ন্যায্য কর্মপরিবেশ বলতে আমরা মূলত কি বুঝি? ন্যায্য অনলাইন সেশন কর্মপরিবেশ তো যদি আমরা যেটা আসে যে একটা হলো তার আর্থিক এবং তার কি বলে যে শারীরিক, এই দুইটা মিলে তো ন্যায্য কর্মপরিবেশের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমি এখানে যে তার যে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা, সেখানে তার বেনিফিটটা যেমন আমার অ্যাজ পার ল দিতে হবে,
পাশাপাশি আমার তাকে মানে মানসিক বলেন বা ফিজিক্যাল যেটাই হোক তার কর্ম পরিবেশটা এখানে নিশ্চিত করতে হবে। থ্যাংক ইউ স্যার। আমি ওনার সাথে আরেকটু অ্যাড করি। ন্যায্য কর্মপরিবেশ বলতে এখানে যদি আরেকটু ডিটেল বলি, সেই ক্ষেত্রে তার বেনিফিটস বা রাইটস গুলো তো আছে, পাশাপাশি দেখেন আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ট গুলোতে কিন্তু ওয়ার্কার লেভেলে যারা রয়েছে তারা কিন্তু ম্যানেজমেন্ট বলেন বা হচ্ছে প্রোডাকশন স্টাফ বলেন, এদের থেকে অনেক হ্যারাসমেন্ট বা হচ্ছে হয়রানির শিকার হয় বা ডিসক্রিমিনেশনের শিকার হয়। এই যে এই জিনিসগুলো যখন আমরা নির্মূল করতে পারবো বা হচ্ছে রিডিউস করতে পারবো, এবং আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্টে যখন আমরা ফুললি ফায়ার সেফটি বা ইলেকট্রিক্যাল সেফটি বা জরুরি বহির্গমনের যে ইভাকুয়েশনটা রয়েছে বা আইস মার্কটা যেটা রয়েছে সেটা আমরা যখন একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে পারবো, এই যে বিষয়গুলো রয়েছে এই সবগুলো মিলেই কিন্তু একটা ন্যায্য কর্মপরিবেশ। এখানে আর্থিক বলেন, মানসিক বলেন, ফিজিক্যাল বলেন, নিরাপত্তা বলেন, সবকিছুই ইনভলভ। একটা মানুষ যখন তার কর্ম পরিবেশের মধ্যে এই সবগুলো পাবে তখন কিন্তু এটা সুষ্ঠু এবং ন্যায্য একটা কর্ম পরিবেশ হিসেবে গণ্য করা হবে। সো প্রত্যেকটা প্রতিষ্ঠানের বা উচিত এবং জাতীয় আইন বলেন, শ্রম আইন বলেন বা তার প্রতিষ্ঠানের জন্য যে আইন প্রযোজ্য সেই আইন অনুযায়ী তো যখন সে তার প্রতিষ্ঠানের কর্মপরিবেশটাকে ওইভাবে নিশ্চিত করবে তখন কিন্তু সেটা অবশ্যই ন্যায্য কর্ম পরিবেশ হিসেবে গণ্য করা হবে, এবং এটার সম্পূর্ণ রেসপন্সিবিলিটি কিন্তু ম্যানেজমেন্ট এবং প্রতিষ্ঠানের। সো এই জিনিসগুলোই হচ্ছে মূলত সোশ্যাল কমপ্লায়েন্স যে অডিট গুলো রয়েছে, এই সোশ্যাল কমপ্লায়েন্স অডিটের উদ্দেশ্য। এরপর যে আসি হচ্ছে ইম্পর্টেন্স, সোশ্যাল কমপ্লায়েন্স অডিটের ইম্পর্টেন্স গুলো মূলত কোন কোন জায়গায়। আন্তর্জাতিক যে মার্কেটটা রয়েছে, আন্তর্জাতিক মার্কেটে কিন্তু আমার আপনার মতো অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা হচ্ছে আহ বিভিন্ন বাইরে থেকে অর্ডার কালেকশনের জন্য করে বা হচ্ছে আন্তর্জাতিক বাজারে আমাদের মতো প্রতিদ্বন্দ্বী বা কম্পিটিশনের জন্য অনেকেই কিন্তু রয়েছে। সো সেই দিকগুলো বিবেচনা করে কিন্তু আমাদের সোশ্যাল অডিটটা করা গুরুত্বপূর্ণ, কেননা যখন আমার প্রতিষ্ঠানে সোশ্যাল কমপ্লায়েন্স অডিট থাকবে। যে আমাকে কি শোনা যাচ্ছে? যখন আমার স্যার প্রতিষ্ঠানে শোনা সোশ্যাল যাচ্ছে? কমপ্লায়েন্স সোশ্যাল কমপ্লায়েন্স অডিটটা যখন থাকবে তখন কিন্তু বায়াররা আমার প্রতিষ্ঠানকে একটা অ্যাকসেপ্টেন্সের লেভেলে নিয়ে আসবে বা হচ্ছে তাদের ওই রকম একটা আস্থা থাকবে না এই প্রতিষ্ঠানে ওয়ার্কার রাইটস বা লিগ্যাল কমপ্লায়েন্স সহ সবকিছু তারা মেনে চলে। আর বর্তমানে যে কোনো বাইরে হোক, আপনার ইউরোপ, আমেরিকা বা ওয়ার্ল্ডের যে আন্তর্জাতিক বায়ার যারা রয়েছে সবারই কিন্তু এখন শর্ত হয়ে গেছে, লাইক কন্ডিশন হয়ে গেছে যে তুমি যদি আমার অর্ডার নিতে চাও বা আমার কাজ করতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই যে কোনো একটা সোশ্যাল অডিট করাতে হবে। তো এখানে কিন্তু তাদের একটা শর্ত হয়ে গেছে। এখন দেখবেন অডিট ছাড়া কিন্তু কোনো বায়ার সরাসরি কোনো প্রতিষ্ঠানে কাজ দিতে চায় না। এজন্য কিন্তু দেখবেন ছোট বড় সব প্রতিষ্ঠানে এখন আস্তে আস্তে সোশ্যাল কমপ্লায়েন্স এর দিকে ধাবিত হচ্ছে। তারা ছোট পরিসরে হোক বা তাদের সামর্থ্য অনুযায়ী তারা যেভাবে যতটুকু পারছে সেটুকু দিয়ে কিন্তু তাদের প্রতিষ্ঠানের সোশ্যাল অডিট গুলো কমপ্লিট করার চেষ্টা করতেছে। সো তারপর রয়েছে হচ্ছে ক্রেতাদের আস্থা অর্জন। যেটা বলছিলাম, আপনি যখন আপনার প্রতিষ্ঠানে সোশ্যাল কমপ্লায়েন্স এর রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করবেন তখন কিন্তু আপনার কাস্টমার বা বায়ার যারা রয়েছে তারা আপনার প্রতি একটু আস্থা হবে বা আপনার প্রতি একটা বিশ্বাস তৈরি হবে যে না এই প্রতিষ্ঠানগুলো ওয়ার্কারের বেনিফিটস দিচ্ছে, লিগ্যাল কমপ্লায়েন্স গুলো মেনে চলছে এবং কাস্টমারের সিওসি বা রিকোয়ারমেন্টস গুলো মেনে চলছে। সো তারা যেহেতু এটার মধ্যে প্র্যাকটিস এবং হচ্ছে এটা প্রতিনিয়ত করে আসতেছে, সো এখানে আমার পণ্যগুলো বা সেই ওয়ার্কার গুলো সবাই সেফ থাকবে। তো এই জন্য হচ্ছে সোশ্যাল কমপ্লায়েন্সের গুরুত্বটা অপরিসীম। তারপরে রয়েছে
ব্র্যান্ডের সুনাম বা ইমেজ বজায় রাখা। যখন ধরেন আপনার প্রতিষ্ঠানে যদি কোনো নন কমপ্লায়েন্স প্র্যাকটিস থাকে তখন কিন্তু বায়ার যখন অর্ডার দেওয়ার আগে আপনার কোম্পানির খোঁজ খবর নিবে। কারণ কোনো বায়ার তো আপনার প্রতিষ্ঠানে যদি ডিরেক্ট কাজ দেয়, আপনার কোম্পানি কন্ট্যাক্ট পারসন ছাড়াও কিন্তু তারা এক্সটার্নালি ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানে অর্ডারটা প্লেস করে থাকে। তো যখন দেখবে তারা যে আপনার প্রতিষ্ঠানে কোনো একটা নন কমপ্লায়েন্স প্র্যাকটিস রয়েছে, তখন কিন্তু আন্তর্জাতিক বাজারে বা বায়ারদের কাছেও কিন্তু আপনার যে সুনামটা বা হচ্ছে আপনার যে ব্র্যান্ড ইমেজ ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তারা কিন্তু আপনার প্রতি আরো আস্থা হারাবে বা আপনার প্রতি আরো ডিমোটিভেট হয়ে যাবে, আপনাকে কোনো অর্ডার তারা দিতে চাইবে না। এজন্য অবশ্যই আপনাকে সোশ্যাল কমপ্লায়েন্সটা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলা উচিত। সম্ভাব্য ঝুঁকি হ্রাস করা, এখানে ঝুঁকির মধ্যে কয়েকটা ইস্যুস এখানে উল্লেখ করেছি। তার মধ্যে রয়েছে চাইল্ড লেবার, ফোর্স লেবার, এছাড়া সেফটি ইস্যুস যেগুলো রয়েছে। কমপ্লায়েন্সের কোর রিকোয়ারমেন্টের মধ্যে কিন্তু এগুলো রয়েছে যে আপনার প্রতিষ্ঠানে কোনো প্রকার কোনো চাইল্ড লেবার থাকা যাবে না বা শিশু শ্রম করানো যাবে না, কোনো প্রকার কোনো জোরপূর্বক কাজ করানো যাবে না যেটা আপনার ওয়ার্কারদের ইচ্ছার বিরুদ্ধে। তারপর আপনার প্রতিষ্ঠানে যত সেফটি ইস্যুস গুলো রয়েছে বা নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে সেগুলো সমাধান করতে হবে এবং কমপ্লায়েন্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার প্রতিষ্ঠানকে পরিচালনা করতে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনাদের প্রতিদিন প্র্যাকটিস করে থাকেন প্রতিষ্ঠানে, যেহেতু আপনার সোশ্যাল কমপ্লায়েন্স কম বেশি সব প্রতিষ্ঠানে মেনটেন করেন। তো এইগুলো যখন আপনারা এনশিওর করবেন তখন কিন্তু বায়ারদের থেকে আপনার যে আস্থা বা হচ্ছে বাইরে আপনার যদি কোনো ইনভেস্টিগেশনে আসে বা আপনার এখানে আনঅ্যানাউন্স কোনো অডিটেও আসে, তখন কিন্তু তারা যখন এই বিষয়গুলো দেখবে, আপনি আগে থেকে যদি এগুলো রিডিউস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ঝুঁকি হ্রাস হয়। আচ্ছা, তারপর রয়েছে হচ্ছে সাস্টেনেবল বিজনেস বা হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যবসা। যখন আপনি এই কমপ্লায়েন্স অডিট গুলো বা সোশ্যাল অডিট গুলো আপনার প্রতিষ্ঠানে ফুললি ইমপ্লিমেন্টেশন এবং প্র্যাকটিসের মধ্যে থাকবেন, তখন কিন্তু দেখবেন আপনার ব্যবসায়িক বা সাপ্লাই চেইন যেটা রয়েছে সেটা কিন্তু খুবই ট্রান্সপারেন্ট এবং অ্যাকাউন্টেবিলিটি থাকবে। তখন কিন্তু আপনার বায়াররাও কিন্তু চায় এই জিনিসটা যে হচ্ছে তাদের যে সাপ্লায়ার, দ্যাট মিনস ফ্যাক্টরি, আর ফ্যাক্টরি গুলো কিন্তু বায়ারদের সাথে ট্রান্সপারেন্ট এবং জবাবদিহিতার মধ্যে থাকুক। কেননা তারা কিন্তু ওই দেশে বসে আপনার প্রতিষ্ঠানে অর্ডার প্লেস করছে আপনার উপর ফুললি রেসপন্সিবিলিটি দিয়ে। এখন আপনি যদি এখানে এই কমপ্লায়েন্স গুলো মেনটেন না করেন বা হচ্ছে আপনার যে অ্যাকাউন্টেবিলিটি জায়গা থেকে যদি ঠিক না থাকেন, তো তাদের সাথে করতে পারবেন না। তো এই যে এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সোশ্যাল অডিটের ক্ষেত্রে। এ পর্যায়ে এসে হচ্ছে ইন্টারন্যাশনাল যে মার্কেটটা রয়েছে, সেই ইন্টারন্যাশনাল মার্কেটে সোশ্যাল কমপ্লায়েন্স এর ভূমিকাটা মূলত কোন কোন জায়গায়। আহ এখানে কিন্তু বায়ারদের প্রথম শর্ত কিন্তু এখন হয়ে দাঁড়িয়েছে, যেটা একটু আগে বলেছিলাম। বায়ারদের বর্তমানে প্রথম শর্তই হচ্ছে আপনি আমার কাজ নেওয়ার আগে আপনাকে বাধ্যতামূলক সোশ্যাল কমপ্লায়েন্স সার্টিফাই হতে হবে বা সোশ্যাল কমপ্লায়েন্স ইমপ্লিমেন্টেড হতে হবে। যদি আপনি সোশ্যাল কমপ্লায়েন্স রিলেটেড কোনো অডিটে সার্টিফাই না থাকেন বা প্র্যাকটিসে না থাকেন, সেক্ষেত্রে কিন্তু কোনো বাইরে আপনাকে কোনো অর্ডার দিবে না। এবং আন্তর্জাতিক যে বাজারটা রয়েছে বা মার্কেট প্লেসটা যেটা রয়েছে, সেখানেও কিন্তু আপনি যখন নতুন কোনো বায়ারের খুঁজে সন্ধান করবেন বা হচ্ছে কাউকে নক করবেন কোনো বায়ারকে, তখন কিন্তু তারা যখন আপনাকে দেখবে আপনি সোশ্যাল কমপ্লায়েন্স প্র্যাকটিস না, তখন কিন্তু আপনি চাইলেও সেই বায়ারদের সাথে নতুন কোনো ডিল বা নতুন কোনো এগ্রিমেন্ট বা নতুন কোনো অর্ডার নিয়ে কাজ করতে পারতেছেন না। এজন্যই আপনার সেই আন্তর্জাতিক মার্কেটে প্রবেশের মূল চালিকা শক্তি কিন্তু এই সোশ্যাল কমপ্লায়েন্স এর যে অডিট গুলো রয়েছে এগুলো।
তারপরে ব্র্যান্ড ভ্যালুর পার্টটা রয়েছে আপনার। ফ্যাক্টরি যদি কমপ্লায়েন্স ফ্যাক্টরি হয়, আপনার কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে উৎপাদিত যে সমস্ত পণ্য আন্তর্জাতিক বাজারে যাবে, সে সমস্ত পণ্যগুলো কিন্তু প্রত্যেকটা বায়ার বা ক্লায়েন্টদের কাছে একটা গ্রহণযোগ্যতা পাবে। কেননা এখন বর্তমান যুগে সবাই কিন্তু সেফটি বা হাইজিন নিয়ে কিন্তু খুব বেশি কনসার্ন। এখন কোনো একটা কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে যদি কোনো একটা প্রোডাক্ট তৈরি করা হয়, তারা কিন্তু দেখবেন সবসময় তাদের প্রোডাকশন ফ্লোর, ক্লিনিং বা প্যাকেজিং এরিয়া গুলোতে খুব সেন্সিটিভলি হ্যান্ডেলিং করে থাকে বা অপারেশন গুলো পরিচালনা করে থাকে। তো আন্তর্জাতিক বাজারে কিন্তু এটার একটা ভ্যালু পাওয়া যায়। যখন আপনি কোনো নন কমপ্লায়েন্স ফ্যাক্টরি এই প্রোডাকশন গুলো করবে, তারা কিন্তু আসলে এই কমপ্লায়েন্স ফ্যাক্টরির মতো এত কেয়ার বা যত্ন সহকারে সেই প্রোডাকশন বা হচ্ছে তাদের পণ্যগুলো উৎপাদন করতে সক্ষম হবে না, বা তাদের সেরকম কোনো পরিবেশ নেই। আচ্ছা। তারপরে রিস্ক ম্যানেজমেন্ট। যদি আপনার প্রতিষ্ঠানে কমপ্লায়েন্স প্র্যাকটিস না থাকে, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার যে বায়ার রয়েছে, বায়াররা যখন জানতে পারবে, তখন কিন্তু তারা আপনার অর্ডারটা বাতিল করে দিতে পারে বা আপনাকে ব্লক লিস্ট করে দিতে পারে, বা সম্পূর্ণভাবে আপনাকে ব্লক করে দিতে পারে। যার কারণে দেখা গেছে আন্তর্জাতিক বাজারে আপনি কিন্তু কোনো ধরনের কোনো কাজ করতে পারবেন না। আলটিমেটলি দিন শেষে আপনাকে ব্যবসা গুটিয়ে বাড়ি চলে যেতে হবে। তো এছাড়াও দেখা গেছে আমাদের লোকালি যদি বলি, আমরা যদি আমাদের ন্যাশনাল ল বা শ্রম আইন যেগুলো রয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে যে আইনগুলো রয়েছে, সেগুলো যদি আমরা মেনে না চলি, তখন কিন্তু দেখে এই প্রতিষ্ঠান পরিচালনা বা মেনটেনের ক্ষেত্রেও কিন্তু আমাদের নানা সমস্যা বা জটিলতার মধ্যে পড়তে হয়। কেননা সাপোজ ধরেন কোনো একটা ওয়েট প্রসেসের ফ্যাক্টরি বা যেখানে ওয়েস্ট ওয়াটারের পার্ট আছে, সেখানে কেউ যদি তাদের ওয়েস্ট ওয়াটার গুলো ট্রিট না করে সরাসরি আহ লোকাল ড্রেনেজ বা খাল বিলের মধ্যে ছেড়ে দেয়, তাহলে কিন্তু পরিবেশ অধিদপ্তর বা কোনো ইন্সপেক্টর যদি আসে, তারা কিন্তু সরাসরি আপনার প্রতিষ্ঠানকে বড় ধরনের একটা জরিমানা বা আপনার প্রতিষ্ঠানকে বন্ধ করে দিতে পারে। এটুকু রাইটস বা ক্ষমতা তাদের রয়েছে। এজন্য যখন আপনি এই সম্পূর্ণ আইনগত যত ইস্যু আছে, এগুলো সম্পূর্ণ মেনটেন করবেন বা মেনে চলবেন, তখন কিন্তু এই সমস্ত আইনি জটিলতা আপনাকে পড়তে হচ্ছে না। সো যখন আপনি সোশ্যাল কমপ্লায়েন্স অডিটের মধ্যে প্র্যাকটিস থাকবেন, তখন কিন্তু এই বিষয়গুলো প্রত্যেকটাই কিন্তু আপনি অলরেডি প্র্যাকটিসের মধ্যে থাকবেন। সেজন্য আগে থেকে আপনার এই রিস্ক অ্যানালাইসিস করা বা রিস্কটাকে আইডেন্টিফাই করে সেটা নিয়ে কারেক্টিভ অ্যাকশন অলরেডি কিন্তু আপনার হয়ে যাচ্ছে। হুম। তো তারপরে রয়েছে সাস্টেনেবল বিজনেস। আপনার বিজনেসকে আরো সাস্টেনেবল করার জন্য বা স্থায়ী করার জন্য কিন্তু আপনাকে শুধু প্রফিট খুঁজলে হবে না, আপনাকে পরিবেশ বান্ধব এবং আপনার শ্রমিক বা ম্যানেজমেন্ট বা এমপ্লয়ি যারা রয়েছে, তাদের রাইটস গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। সো আপনি যখন এই তিনটা জিনিস এনশিওর করবেন আপনার প্রতিষ্ঠান থেকে, তখন কিন্তু দেখবেন আপনার প্রতিষ্ঠানের যে এমপ্লয়ি যারা রয়েছে, এছাড়াও আপনার লোকাল প্রশাসনিক যারা রয়েছে, এছাড়াও আপনার বায়ার যারা রয়েছে, সবাই যখন স্যাটিসফাই থাকবে, তখন কিন্তু আপনার বিজনেসটা ডে বাই ডে আরো সাস্টেন করবে, আপনার প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে। আর যদি দেখেন যে আপনার এইগুলো মেনটেন হচ্ছে না বা মেনে চলতেছে না, তখন কিন্তু আপনার বায়ারও আপনাকে ছেড়ে চলে যাবে, আপনার ওয়ার্কারের টার্ন ওভারও বৃদ্ধি পাবে, বা ওয়ার্কাররাও বেশি দিন সাস্টেন করবেন না। আলটিমেটলি দেখা গেছে এই 2 দিন পর পর লোক নেওয়া, লোক বাদ দেওয়া, নতুন পার্সোনাল ফাইল তৈরি করা, বা নতুন ভাবে স্যালারি শিটে তাদের ইনপুট দেওয়া, লং একটা প্রসেস বা এই সময় বা টাকা, দুইটাই কিন্তু আপনার এখানে লস হচ্ছে। সো সবসময় শুধু প্রফিট নয়, ওয়ার্কার বেনিফিটস এবং এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য কাজ করতে হবে। তাহলে গিয়ে আপনি একটা সাস্টেনেবল বিজনেস দাঁড় করাতে পারবেন। এ পর্যায়ে রয়েছে
সোশ্যাল অডিটের বর্তমান যে হচ্ছে উদীয়মান যে ট্রেন্ড গুলো রয়েছে, মানে নতুন যে ট্রেন্ড গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। গ্লোবাল বা ইন্টারন্যাশনাল বায়ারদের নতুন যে রিকোয়ারমেন্ট গুলো আছে তার মধ্যে কিছু এখানে আমি নিয়ে এসেছি। প্রচলিত চেক লিস্টের বাইরে নতুন বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা কিন্তু আগে দেখা গেছে তো প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা চেক লিস্ট আকারে মেনটেন করতাম। কোনো কিছু ফলো আপ করা প্রয়োজন বা হচ্ছে অ্যানালাইসিস করা প্রয়োজন, আমরা একটা চেক লিস্ট তৈরি করে টিক চিহ্ন দিয়ে দেখা গেছে সেটা মেনটেন করতাম। বাট বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনার প্রচলিত যে জটিলতা বা সমস্যাগুলো রয়েছে বা নতুন নতুন বাইরের যে সমস্ত পলিসি প্রসিজার রয়েছে সে অনুযায়ী যে নতুন চেক লিস্ট গুলো রয়েছে সেগুলো আমাদেরকে ফলো করতে হবে। প্রিভিয়াস যে ট্রেডিশনাল যে অডিট গুলো রয়েছে বা ট্রেডিশনাল যে চেক লিস্ট গুলো রয়েছে সেগুলোর বাইরে থেকে আমাদের নতুন ভাবে থিঙ্কিং করতে হবে যে আরো কোন কোন জায়গায় ইমপ্রুভ করা যায়, কোন কোন জায়গায় আমাদের ডেভেলপ করলে আমাদের ওয়ার্কার বলেন বা ম্যানেজমেন্ট বলেন বা বায়ার বলেন সবাই স্যাটিসফাই হবে এবং আলটিমেটলি আমার প্রতিষ্ঠানটা বেনিফিটেড হবে। এই সমস্ত জায়গাগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে। দ্বিতীয়ত রয়েছে হচ্ছে সাপ্লাই চেনের প্রতিটি ধাপে ধাপে আপনার হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স নিশ্চিত করা। আপনার সাপ্লাই চেনে যারা রয়েছে, আপনার সাপ্লায়ার, সাব সাপ্লায়ার, স্টেক হোল্ডার বা লোকাল কমিউনিটি, এই যে যারা রয়েছে এদের সবাই কিন্তু আপনার সাপ্লাই চেনে আওতাভুক্ত। এছাড়াও আপনার বিজনেসের সাথে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি যারা ইনভলভ সবাই কিন্তু আপনার সাপ্লাই চেন। সো এই যে যারা রয়েছে এদের সবার যে রাইটস বা বেনিফিটস গুলো রয়েছে আপনার প্রতিষ্ঠান থেকে যেটা তারা প্রাপ্য সেগুলো আপনাকে মাস্ট বি ফুলফিল করতে হবে। যখন আপনি এগুলো ফুলফিল করবেন, তাদের বেনিফিটস বা তাদের রাইটস গুলো আপনি এনশিওর করতে পারবেন, তখন কিন্তু আপনার বায়াররাও আপনার এই আপডেটেড প্র্যাকটিস দেখে স্যাটিসফাই হবে। আর আগে আমরা যেটা করতাম যে সাপ্লায়ারদের জাস্ট হচ্ছে আহ কোন রকম একটা ডকুমেন্ট তৈরি করে, ইন্টারনাল অডিট তৈরি করে বা হচ্ছে কোন রকম ডকুমেন্ট নিজেরাই তৈরি করে সাপ্লাই চেইন ম্যাপিং বা সাপ্লায়ার মনিটরিং করে ফেলতাম। বাট বর্তমান বায়ারদের রিকোয়ারমেন্ট যেটা সেটা হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি যান, গিয়ে আপনার প্রতিষ্ঠান থেকে যে সমস্ত রাইটস বা টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সেগুলো তাদের সাথে শেয়ার করেন। আপনার প্রতিষ্ঠানে বিজনেস করতে হলে আপনার প্রতিষ্ঠানের যে ওয়ার্কাররা যে রাইটস পাচ্ছে, আপনার সাপ্লাই চেনে বা সাপ্লায়ারদের ওয়ার্কার যারা রয়েছে তারাও সেই রাইটস গুলো মেনটেন করে কিনা বা নীতিমালা গুলো মেনটেন করে কিনা সেটা এনশিওর করেন। তাহলে দেখা গেছে আলটিমেটলি শুধু আপনি না, আপনার সাপ্লাই চেনে যারা আছে প্রত্যেকেই কিন্তু আপনার এই সোশ্যাল কমপ্লায়েন্স প্র্যাকটিসের মধ্যে আলটিমেটলি চলে আসবে। কারণ সাপ্লায়ারকে যদি আপনি অর্ডার না দেন তাহলে কিন্তু আপনার সাপ্লায়ার কাজ করতে পারছে না। সো সাপ্লায়ারকে আপনি যেভাবে চলতে বলবেন সাপ্লায়ার কিন্তু ঠিক সেভাবেই চলতে পারবে। এই রিসেন্ট দেখেন বর্তমানে অনেক অর্গানাইজেশন বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা এনজিও গুলো কিন্তু সাস্টেনেবিলিটি নিয়ে বেশ আহ নাড়াচাড়া দিচ্ছে বা মিটিং করে বেড়াচ্ছে বা হচ্ছে কাজ করার জন্য বেশ উদ্যোগ নিচ্ছে। এখন যে তারা ধরেন কয়েকটা ইস্যুস নিয়ে কাজ করছে লাইক কার্বন এমিশন। তো আমরা দেখা গেছে যে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানে ওয়েট প্রসেস রয়েছে তারা কিন্তু অনেক কেমিক্যাল দেখা গেছে চায়না বা বিভিন্ন বাইরের কান্ট্রি থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতেছি। এই যে প্রত্যেকটা ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমাদের যে কার্বনটা ইমিশন হচ্ছে, শিপে যে ইমিশন হচ্ছে বা বাই রুটে যখন আনতেছি তখন যে ইমিশন গুলো হচ্ছে, এটা কিন্তু হিউজ পরিমাণ কার্বন ইমিশন হচ্ছে। তো এই কার্বন ইমিশনটা যদি আমি কমাতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাকে লোকালি পারচেস করতে হবে। এখন আমরা বাইরে থেকে যে কেমিক্যালটা আনতেছি সেটা কিন্তু আমাদের দেশেও দেখা গেছে অনেক কেমিক্যাল কোম্পানি ম্যানুফ্যাকচার করে, বাট তাদের সমস্যা কি, তারা যে ইন্টারন্যাশনাল গাইডলাইন বা হচ্ছে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে গাইডলাইন আছে সেটা মেনটেন করছে না। এজন্য আমরা এখান থেকে নিতে পারতেছি না।
সো এটা কিন্তু চাইলে আমরাই ঠিক করতে পারি, কেননা যখন আমি আমার সেই কোনো কেমিক্যাল লাগবে, তখন যদি তাকে বলি যে আমার এই কেমিক্যাল গুলো লাগবে, বাট তুমি যদি এই গাইডলাইন গুলো মেনটেন করতে পারো, সেই ক্ষেত্রে আমি তোমার থেকে এই কেমিক্যাল গুলো এই কোয়ান্টিটি পারচেস করবো। তো তখন কিন্তু দেখেন এই আমাদের দেশে যে কেমিক্যাল ফ্যাক্টরি গুলো আছে, তারাও কিন্তু এই গাইডলাইন বা আহ, যে আহ, ইয়েগুলো আছে বা নিয়ম কানুন গুলো বা পলিসি প্রসিডিওর গুলো আছে, সেইগুলো মেনটেন করতে তারাও কিন্তু বাধ্য হবে। আলটিমেটলি কিন্তু আমার কার্বন ফুটপ্রিন্ট অনেকটা হ্রাস পাবে। সো এই জিনিসগুলো আমাদেরকে কাজ করতে হবে বা এগুলো মেনটেন করতে হবে। তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি ও ট্রেসিবিলিটি। বর্তমানে ম্যাক্সিমাম না, বেশ কিছু স্ট্যান্ডার্ড আছে যেগুলো বর্তমানে বেশ রিকোয়ার্ড বা রিকোয়ারমেন্ট গুলো বাইরের থেকে খুব বেশি আসতেছে, যেগুলোতে দেখা গেছে ট্রেসিবিলিটি বা ট্রান্সপারেন্সির পার্ট গুলো খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এখানে যারা যারা জিউটিএস, ওসিএস বা জিআরএসআরসি, টেক্সটাইল এক্সচেঞ্জের যে অডিট গুলো রয়েছে, এক কথায় বলতে গেলে সেই টেক্সটাইল এক্সচেঞ্জের অডিট গুলোতে কিন্তু দেখবেন এই ট্রান্সপারেন্সি ট্রেসিবিলিটি নিয়ে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয় টেকনিক্যাল পার্ট গুলোতে। তো এই নির্দিষ্ট একটা অর্ডারের জন্য আপনি কাঁচামাল বা র মেটেরিয়াল গুলো কোথা থেকে পারচেস করছেন, তাদের সাথে আপনি কত টাকা লেনদেন করছেন, আপনি তাদেরকে কিভাবে পিও বা পিআই ইস্যু করেছেন, এই প্রত্যেকটা জিনিস যখন আপনি ডকুমেন্ট আকারে মেনটেন করবেন, এবং তাদের থেকে যে আপনি প্রোডাক্ট গুলো নিয়ে এসেছেন তাদের গেট পাস বা চালান গুলো কিন্তু আপনি যখন একটা ফাইল আপ করে রাখবেন, তখন কিন্তু আপনার বায়ার বা বাইং হাউস চাইলে কিন্তু দেখতে পারবে যে আপনি একটা নির্দিষ্ট সোর্স থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে আপনি এই নির্দিষ্ট সার্টিফাইড বা নন সার্টিফাইড যেটাই হোক, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ম্যাটেরিয়াল বা যে র ম্যাটেরিয়াল গুলো আনা প্রয়োজন ছিল সেটাই আপনি পারচেস করেছেন। এখানে র ম্যাটেরিয়াল যে কম্পোনেন্ট গুলো রয়েছে সেগুলো ডিটেলস বা ডেসক্রিপশন সহকারে কিন্তু আপনার পিআই বা পিওতে দেওয়া থাকে। তো আপনার বাইং হাউস যদি চায়, সেক্ষেত্রে যে আপনার এই যে জবাবদিহিতার জায়গা, যে তাদের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী র মেটেরিয়াল গুলো আনা দরকার ছিল, যে কটন 70% এবং 30% এলাস্টিক বা এক্স ওয়াই জেড অন্য টাইপের র মেটেরিয়াল, এই যে এটা কিন্তু তারা তাদের জবাবদিহিতা পাচ্ছে আপনার এই ডকুমেন্ট গুলো রিভিউ করার মাধ্যম থেকে। তারপরে দেখেন সেলস এর ক্ষেত্রে আপনি যে বায়ারের সাথে যে কমিউনিকেশন করছেন, বায়ারের পিও বা অর্ডার শিট, এছাড়াও হচ্ছে আপনার যে ব্যাংকের মাধ্যমে এলসি করছেন বা বিল অফ এন্ট্রি বা বিল অফ লেডিং যেগুলো রয়েছে, এছাড়া আপনার শিপমেন্টের চালান যেগুলো রয়েছে, এগুলো যখন প্রত্যেকটা অর্ডার ওয়াইজ আপনি একটা ফাইল আপ করে রাখবেন, তখন কিন্তু একটা প্রত্যেকটা অর্ডারের নির্দিষ্ট একটা ট্রেসিবিলিটি আপনার অলরেডি গুছানো থাকবে। এবং প্রত্যেকটা অর্ডারের এগেনস্টে আপনি কতটুকু প্রোডাক্ট পারচেস করেছেন র মেটেরিয়াল, এবং কতটুকু ওয়েস্ট হয়েছে, কতটুকু প্রোডাকশন হয়েছে, সবকিছু কিন্তু একটা ট্রেসিবিলিটির মধ্যে চলে আসবে। সো এইটা যদি আমাদের প্র্যাকটিসে থাকে এখন, কিন্তু এটা বর্তমানে প্রত্যেকটা বাইরে খুব গুরুত্ব সহকারে দেখছে বা তাদের নতুন একটা রিকোয়ারমেন্ট হয়ে আসছে। সো এই জিনিসগুলো আমরা মেনটেন করার চেষ্টা করব। এছাড়া হচ্ছে জলবায়ু সচেতন উৎপাদন, দ্যাট মিন্স আমাদেরকে সাস্টেনেবল থিঙ্কিং এর মাধ্যমে বা সাস্টেনেবল ভাবে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা বা হচ্ছে অপারেশনটা পরিচালনা করতে হবে। এক্ষেত্রে কয়েকটা রিকোয়ারমেন্ট আছে, যেমন হচ্ছে লো কার্বন ফুটপ্রিন্ট বা সাস্টেনেবল সোর্সিং। এখানে যেটা প্রথমে বললাম যে সাপ্লাই চেইনের ক্ষেত্রে, যে আমরা যদি লোকালি সোর্স করি, দ্যাট মিনস সাস্টেনেবল সোর্সিংটা যদি করি, তখন কিন্তু দেখা গেছে আলটিমেটলি আমার কার্বন ফুটপ্রিন্ট, আমার এনার্জি কস্টিং বা হচ্ছে আদার্স যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আসতে পারে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকটা কমে আসবে। তো এই জন্য কিন্তু নতুন নতুন রিকোয়ারমেন্ট আসতেছে বর্তমানে, বায়ারদের সবাই কিন্তু ফোকাস করতেছে এনভায়রনমেন্ট এবং এনভায়রনমেন্ট রিলেটেড যে ইস্যুস গুলো রয়েছে, যেমন সাস্টেনেবিলিটি নিয়ে নতুন নতুন কিছু ইয়ে আছে, যেমন সাস্টেনেবল
এসডিজি, তারপর হচ্ছে ইএসজি সহ যে পার্ট গুলো আছে, এগুলো কিন্তু বর্তমানে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তারপরে রয়েছে হচ্ছে শুধু অডিট পাস করার চিন্তা করে যদি আমরা এই সোশ্যাল কমপ্লায়েন্সটা মেনটেন করি, তাহলে কিন্তু আমরা খুব বেশি একটা ডেভেলপমেন্ট করতে পারবো না। কেননা যদি আমরা শুধু অডিট পাসের চিন্তা করি, তাহলে শুধু ডকুমেন্টেশনের মধ্যে আমাদের কমপ্লায়েন্স গুলো থাকবে। বাট আমরা যদি চিন্তা করি আমাদের প্রতিষ্ঠানে বা আমাদের অর্গানাইজেশনে আমরা এই কমপ্লায়েন্সের যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো মেনটেন করব বা ইমপ্লিমেন্ট করব, তাহলে কিন্তু আমরা ডে বাই ডে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট গুলো করে নিতে পারি। এছাড়াও ওয়ার্কারদের যে রাইটস বা তাদের ওয়েলফেয়ার বা কল্যাণমূলক যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা এর মাধ্যমে এনশিওর করে নিতে পারি। যেমন হচ্ছে ওয়ার্কারদের পার্টে যদি আসি, ওয়ার্কারদের বড় একটা রিকোয়ারমেন্ট হচ্ছে ওয়ার্কার পার্টিসিপেশন বা হচ্ছে ট্রেড ইউনিয়ন বা আমাদের পিসি কমিটি ধরতে পারেন। সো এই যে পিসি কমিটি বা ট্রেড ইউনিয়ন বলেন বা ওয়ার্কার যে অ্যাসোসিয়েশন বলেন, ফ্রিডম অ্যাসোসিয়েশন এন্ড কালেকটিভ বার্গেনিং, এটার মাধ্যমে কিন্তু ওয়ার্কাররা তাদের যে রাইটস বা তাদের যে অধিকার বা তাদের যে দাবি বা মনের ভাষাগুলো, এগুলো কিন্তু তারা খুব সহজে ম্যানেজমেন্টের কাছে উত্থাপন করতে পারতেছে। যদি আপনার প্রতিষ্ঠানে এই কমিটি সিস্টেম গুলো না থাকতো, পিসি কমিটি বা ট্রেড ইউনিয়ন না থাকতো, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের রাইটস গুলো নিয়ে সরাসরি ম্যানেজমেন্টের সাথে কথা বলতে পারতো না। কারণ প্রত্যেকটা শ্রমিকই কিন্তু সরাসরি ম্যানেজমেন্টের সাথে কথা বলতে গেলে তাদের মনে একটা ভয় কাজ করে যে আমি একটা দাবি নিয়ে যাব, যদি আমাকে চাকরি থেকে বের করে দেয়। সো এই জন্য কিন্তু এই কমিটির মাধ্যমে শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করেছে বায়াররা, যাতে করে এই প্রত্যেকটা শ্রমিকের অধিকার এই কমিটির মাধ্যমে ম্যানেজমেন্টের মাধ্যমে যৌথভাবে এনশিওর বা ইমপ্লিমেন্ট করা যায়। তো এই হচ্ছে নতুন রিকোয়ারমেন্ট। এছাড়াও আরো কিছু ইস্যুস রয়েছে, যেমন হচ্ছে ফোর্স লেবারের ক্ষেত্রে দেখা গেছে প্রত্যেকই বায়ারই কিন্তু টোটালি জিরো টলারেন্স করে থাকে। এই ফোর্স লেবারটাকে কোনো বায়ার বা কোনো সিওসি বা কোনো স্ট্যান্ডার্ড বা কোনো অডিটই কিন্তু সাপোর্ট করে না। সো এই ফোর্স লেবারের ক্ষেত্রে আমাদেরকে খুব প্রায়োরিটি দিতে হবে, এবং এটা একটা মেজর ইস্যু। এরপর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের নতুন আইন, যেমন হচ্ছে ফোর্স লেবার প্রিভেনশন অ্যাক্ট যেটা রয়েছে। এখানে ফোর্স লেবারকে খুব জোরদার ভাবে উল্লেখ করা আছে, যাতে করে এই ফোর্স লেবারটা সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। এখন এই ইউরোপ বা যুক্তরাষ্ট্রের যে বায়ার গুলো রয়েছে, তারাও কিন্তু তাদের দেশের আদলে কিন্তু তাদের যে সিওসিটা রয়েছে সেটা তারা ইমপ্লিমেন্ট করছে। তো তারা যখন তাদের দেশের আইন অনুযায়ী, ফোর্স লেবার প্রিভেনশন অ্যাক্ট অনুযায়ী যখন তাদের সিওসি টাকে সাজাবে, তখন কিন্তু আমরা তাদের কাজ করতে হলে তাদের সেই রিকোয়ারমেন্টস গুলো মেনে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো এই জন্য এখানে ফোর্স লেবারটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও দেখা গেছে বায়াররা বর্তমানে শুধু ডকুমেন্টেশন নয়, এছাড়াও বেশ কিছু এভিডেন্সও চাই, যাতে করে তারা বুঝতে পারে জোরপূর্বক বা ফোর্স লেবারটা আপনার প্রতিষ্ঠানে ফুললি প্রহিবিটেড বা জিরো জিরো টলারেন্স। এক্ষেত্রে দেখবেন যে হচ্ছে প্রত্যেকটা বাইং হাউসই কিন্তু মাঝে মাঝে আনঅ্যানাউন্স হোক বা অ্যানাউন্স হোক আপনার প্রতিষ্ঠানের সোশ্যাল কমপ্লায়েন্স অডিট করে থাকেন। বা অনেক বায়ার বা হচ্ছে ক্লায়েন্ট রয়েছে যারা তাদের সিওসিটাকে তারা নিজেরা পেমেন্ট দিয়ে বিভিন্ন অডিট ফার্মের মাধ্যমে থার্ড পার্টি অডিট করে থাকে, যার মাধ্যমে তারা এনশিওর হয় যে আপনার প্রতিষ্ঠানের কমপ্লায়েন্স কতটুকু বাস্তবায়িত রয়েছে। তো এই জিনিসগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। তারপরে বর্তমান নতুন একটা ইস্যু বা টপিক হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। জেন্ডার ইকুয়ালিটি নিয়ে আগে এতটা ইয়ে ছিল না, বাট বর্তমানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। যেমন হচ্ছে আমরা নারী
পুরুষে ভেদাভেদ করতাম আগে, নারীদেরকে একটু অন্য চোখে দেখতাম বা হেয় করতাম, কিন্তু বর্তমানে সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে। এটা আমাদের জাতীয় আইন হোক বা ইন্টারন্যাশনাল হোক, দুটোতেই এখন নারী এবং পুরুষ সমান অধিকার। এক্ষেত্রে দেখা গেছে অনেক সময় আগে যেটা প্র্যাকটিস ছিল, মেয়ে ওয়ার্কার হলে তারা কাজ কম করতে পারবে, সেজন্য তাদেরকে বেতন কম ধরা হতো, এবং ছেলে ওয়ার্কার যারা থাকতো তাদেরকে একটু বেশি বেতন ধরা হতো বা সুযোগ সুবিধা একটু বেশি দেওয়া হতো ছেলেদের। এই যে এই জিনিসগুলো এখন কিন্তু সমহারে দিতে হবে, এবং এটা নতুন রিকোয়ারমেন্ট হয়ে দাঁড়িয়েছে যে আপনার উইমেন এম্পাওয়ারমেন্টের যে বিষয়টা, এটা কিন্তু দেখবেন বর্তমানে খুব ট্রেন্ডিং একটা টপিক। ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে যে আপনার ওয়ার্কার বা হচ্ছে শ্রমিক পক্ষে যারা নারী রয়েছে, এ সমস্ত নারী ওয়ার্কারদের আপনার ক্ষমতায়নের যে বিষয়টা রয়েছে, বা তাদেরকে বিভিন্ন কমিটিতে রাখা, বা হচ্ছে বিভিন্ন রেসপন্সিবিলিটি সহ বিভিন্ন দায়িত্ব দেওয়া, যাতে তারা সুপারভিশনের জায়গা থেকে কাজ করতে পারে। সবসময় যে পুরুষকে আপনার প্রায়োরিটি দিতে হবে সেটা নয়। অনেক প্রতিষ্ঠান দেখবেন যে সম্পূর্ণ প্রোডাকশন সেট আপ নিয়ে রাখে আপনার ফিমেল সুপারভাইজার বা ফিমেল এম্পাওয়ারমেন্টের মাধ্যমে। লাইক ধরেন অনেক লিঞ্জারি ফ্যাক্টরি রয়েছে যাদের দেখা গেছে অনেক সুপারভাইজার কিন্তু থাকে হচ্ছে ফিমেল। যাই আমি কার সাথে কথা বলবো, কার সাথে কি করবো রে মা, আমার আর দরকারে নেই, আমি কানে কান ধরছি। তারপর হচ্ছে কর্মক্ষেত্রে হয়রানি বা বৈষম্য প্রতিরোধ। এই কর্মক্ষেত্রে বা আপনার ওয়ার্কিং প্লেসে বা কাজের জায়গাতে যাতে নারী এবং পুরুষের কোনো প্রকার কোনো হয়রানি বা বৈষম্য না থাকে। যখন আপনার প্রতিষ্ঠানে বা আহ, কাজের জায়গায় এই নারী এবং পুরুষের বৈষম্যটা প্রতিফলিত হবে, তখন কিন্তু দেখবেন আপনার প্রোডাক্টিভিটি কমে গেছে, আপনার ওয়ার্কারদের মধ্যে একটা দ্বিমত চলে এসেছে, বা অন্যমনস্কতা চলে এসেছে, কাজের প্রতি তারা আর মোটিভেশন হারাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু তখন আপনার ফেস করতে হবে। তো এই জন্য আপনাকে অবশ্যই আপনার কর্ম পরিবেশে বা প্রতিষ্ঠানে এই জেন্ডার ইকুয়ালিটির যে বিষয়টা রয়েছে এটা এনশিওর করতে হবে। তারপর নারী বান্ধব সুবিধা যেমন মাতৃত্বকালীন অধিকার, ডে কেয়ার, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন। আমাদের অনেক প্রতিষ্ঠানে বা কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে কিন্তু এখন পর্যন্ত যে নারীদের যে ডে কেয়ার বা স্যানিটেশনের যে ব্যবস্থাটা, এটা কিন্তু ফুললি ইমপ্লিমেন্টেড নেই। অনেক প্রতিষ্ঠানে দেখা গেছে ডে কেয়ার রুম আছে বাট কোনো সেট আপ নেই, বা ম্যাটারনিটি তে ওয়ার্কাররা যাচ্ছে বা প্রেগনেন্ট ওয়ার্কার আছে কিন্তু ম্যাটারনিটি বেনিফিট পাচ্ছে না। বা অনেক প্রতিষ্ঠানে আছে কি কিছু কিছু ওয়ার্কার বেনিফিট পাচ্ছে, কিছু কিছু পাচ্ছে না। কোনো কোনো প্রতিষ্ঠানে আছে প্রেগনেন্ট ওয়ার্কার দেখলে তাকে ফোর্সলি রিজাইন দিয়ে দিচ্ছে বা অপসারণ করে দিচ্ছে। এই যে জিনিসগুলো কিন্তু ফুললি নন কমপ্লায়েন্স একটা ইস্যুস। এগুলোকে আমাদের নির্মূল করতে হবে, এবং যতটা সম্ভব এস পার ল অনুযায়ী মেল ফিমেল সবার যে রাইটস গুলো রয়েছে সেগুলো এনশোর করতে হবে। এবং স্পেশালি নারীদের, যেহেতু নারীদেরকে আগে থেকে একটু হেয় ভাবে দেখা হতো, সেজন্য তাদের যে সুবিধাগুলো রয়েছে ম্যাটারনিটি বেনিফিটস চেষ্টা করবেন ফুলফিল করার জন্য। এছাড়াও ডে কেয়ারের ব্যবস্থা রাখবেন, কারণ প্রত্যেকটা মাই কিন্তু তার বাচ্চার প্রতি যথেষ্ট কনসার্ন থাকে বা খুবই সচেতন থাকে। সেক্ষেত্রে যদি একজন মা কর্মী বা মা ওয়ার্কার যদি আপনার প্রতিষ্ঠানে থাকে, সেক্ষেত্রে যদি তার বাচ্চাকে একটা অনিরাপদ জায়গায় রেখে এসে যদি কাজ করে, সেক্ষেত্রে ভালো একটা প্রোডাক্টিভিটি কিন্তু আপনি পাবেন না। যদি আপনার প্রতিষ্ঠানে ফুললি সেট আপ একটা ডে কেয়ার থাকে, সেখানে পর্যাপ্ত খেলার জায়গা বা খেলার ব্যবস্থা বা খাবারের ব্যবস্থা বা একজন কেয়ার গিভার যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে মা ওয়ার্কারটা রয়েছে তিনি কিন্তু নিশ্চিন্তে আপনার ফুললি মোটিভেশন দিয়ে বা হচ্ছে মনোযোগ দিয়ে প্রোডাক্টিভিটি এনশিওর করতে পারছে। তো এই জন্য এগুলোর ভূমিকা বা গুরুত্ব খুবই বেশি।
স্বাস্থ্যসম্মত স্যানিটেশন না থাকলে কিন্তু দেখা গেছে অনেক ধরনের অসুখ বিসুখ বা হচ্ছে বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে আমাদের মা বা বোনেরা। এই জিনিসগুলো চেষ্টা করবেন এনশিওর করার। তারপরে নতুন যেটা রয়েছে এটা হচ্ছে লিভিং ওয়েজেস। এটা আমরা আগে থেকে করে আসছি কম বেশি ডকুমেন্টেড, বা ওই রকম সরজমিনে বা সরাসরি কিন্তু আমরা ম্যাক্সিমাম প্রতিষ্ঠানই করে থাকি না। আর জাস্ট অডিটের জন্য প্রয়োজন, এই অডিটের জন্য জাস্ট একটা ডকুমেন্ট তৈরি করে শেষ। বাট বর্তমান বাজার অনুযায়ী বা হচ্ছে আমাদের ন্যূনতম যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এছাড়াও আমাদের ট্রান্সপোর্টেশন বা হচ্ছে যে বর্তমান ইলেকট্রিসিটি বা এনার্জির যে বিলগুলো বা আমাদের সেভিংস এর জন্য যে বিষয়টা রয়েছে, এই যে বিষয়গুলো সবগুলো মিলে আমাদের একটা সার্ভে করতে হয় প্রত্যেকটা ওয়ার্কারের জন্য, যাতে করে তাদের মিনিমাম যে লিভিং ওয়েজেস বা জীবন ধারণের জন্য যে ন্যূনতম খরচটা সেটা যাতে আমরা বের করতে পারি। এবং সেটা বের করার পর যখন আমরা ফাইনাল একটা রেজাল্ট পাবো, তখন কিন্তু একটা গ্যাপ আমরা দাঁড় করাতে পারবো যে বর্তমানে আমার প্রতিষ্ঠান সেই ওয়ার্কারকে কয় টাকা বেতন এবং তার কস্টিং কত, এবং তার কতটুকু আরো গ্যাপ আছে। এই যে গ্যাপটা যখন আমরা বের করতে পারবো তখন কিন্তু একটা রিকভারি প্ল্যান দাঁড় করিয়ে বা হচ্ছে এই গ্যাপটা রিকভার করার জন্য ইমপ্লিমেন্টেশন প্ল্যান দাঁড় করিয়ে আমরা সেই অনুযায়ী আস্তে আস্তে কাজ করে এই গ্যাপ গুলো রিকভার করতে পারবো। সেক্ষেত্রে দেখা গেছে আমরা ওই কাজের দক্ষতা দেখে ইনক্রিমেন্ট দিতে পারি বা হচ্ছে তাদেরকে ওভারটাইমের জন্য উদ্বুদ্ধ করতে পারি। যে যে ওয়েটা আপনারা ফিল করেন সেই ওয়ে গুলো অবশ্যই লিগ্যাল ওয়ে গুলো ফলো করে তাদের মিনিমাম ওয়েজেসটা আপনাদের এনশিওর করতে হবে। এছাড়াও যে লিভিং ওয়েজেস যে বিষয়টা রয়েছে এটা শুধু আমাদের বাংলাদেশ নয়, বাংলাদেশ ছাড়াও দেখা গেছে আমাদের দেশের বাইরে যে সমস্ত বিভিন্ন এনজিও বা বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে বা রিসার্চ প্রতিষ্ঠান রয়েছে, যারা দেখা গেছে বিভিন্ন অঞ্চল ভেদে বা এলাকা ভেদে মিনিমাম লিভিং ওয়েজেস এর একটা বেস তারা দাঁড় করেছে। যেমন ঢাকা বা তার আশেপাশে একটা রেঞ্জ আছে 23,000 সামথিং, এবং ঢাকার ভিতরে 25,000 সামথিং। এই যে তারা কিন্তু একটা সার্ভে করে দেন এই বিষয়গুলো বা একটা মিনিমাম ওয়েজেস এর রেঞ্জ আমরা পেয়েছি সেখান থেকে। তো লিভিং ওয়েজেসটাও এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। যখন আপনার প্রতিষ্ঠানে ওয়ার্কাররা লিভিং ওয়েজেস এর গ্যাপ থাকবে বা লিভিং ওয়েজেস ফুলফিল করতে পারবে না, তখন কিন্তু দেখা গেছে তারা কাজের ক্ষেত্রে মোটিভেট থাকবে না বা তারা কাজকে সেভাবে প্রায়োরিটি দিবেন। এ পর্যায়ে এসে ইএসজি বা হচ্ছে এনভায়রনমেন্টাল সোশ্যাল গভর্নেন্স এর যে রিপোর্টিংটা রয়েছে, বাইরের বর্তমানে সোশ্যাল কমপ্লায়েন্সে দেখা গেছে ইএজি যে ফ্রেমওয়ার্কটা রয়েছে বা ইএজি রিপোর্টিং যেটা রয়েছে সেটার সাথে মিলিয়ে একটা সামঞ্জস্যতা দেখার চেষ্টা করছে। যে এই ইএজি রিপোর্টে যেহেতু আপনার প্রতিষ্ঠানে এনভায়রনমেন্টাল, সোশ্যাল এবং হচ্ছে প্রশাসনিক বা হচ্ছে গভর্নেন্সের যে পার্ট রয়েছে সেগুলো আপনি এনশিওর করতেছেন যে আপনার প্রতিষ্ঠানের প্রশাসনিক পার্টটা কিরকম, কমপ্লায়েন্স কি কতটুকু মেনটেন করছে, বা এনভায়রনমেন্টাল যে ইস্যুস গুলো রয়েছে বা রুলস গুলো রয়েছে সেগুলো আপনি কতটুকু ফলো করছেন, সেই অনুযায়ী যখন রিপোর্টটা করবেন সেই রিপোর্টের সাথে তারা আপনার যে সোশ্যাল কমপ্লায়েন্স অডিটের রিপোর্ট গুলো রয়েছে সেগুলো ক্রস ম্যাচ করে তারা একটা অ্যানালাইসিস বা অ্যাজাম্পশন বের করছে যে আপনার প্রতিষ্ঠানটা মূলত কোন পর্যায়ে আছে, সেখানে তাদের প্রোডাক্ট গুলো বা অর্ডার গুলো তারা প্লেস করবে কিনা। এছাড়াও আপনাদের প্রতিষ্ঠানের যে শ্রমিক কল্যাণ বা পরিবেশ দূষণ, এছাড়া হচ্ছে সুশাসনের যে বিষয়টা রয়েছে সেটা ডেটা ভিত্তিক রিপোর্টিং বা ডকুমেন্টেড এভিডেন্স
প্রত্যেকটা বাইরে কিন্তু বর্তমানে চাচ্ছে। কেননা তারা যখন ডকুমেন্টেড এভিডেন্স দেখতে পারবে যে আপনার কতটুকু ইমপ্লিমেন্টেড, তখন কিন্তু আপনাদের প্রতি তাদের একটা আস্থা বৃদ্ধি পাবে যে XYZ লিমিটেড কোম্পানিটা তাদের প্রতিষ্ঠানে যে ওয়ার্কার রয়েছে বা শ্রমিক যারা রয়েছে তাদের কল্যাণে কাজ করে থাকে। তারা CSR রিলেটেড কাজ করে, বা হচ্ছে তাদের প্রতিষ্ঠানের যত ওয়ার্কার রয়েছে তাদের বেনিফিট গুলো ফুললি ল মেনটেন করে প্রোভাইড করছে, বা 7 কর্মদিবসের মধ্যে তারা বেতন প্রদান করছে। এই ওভারঅল যে বিষয়গুলো রয়েছে, এছাড়াও পরিবেশের দিক থেকে তারা পরিবেশের মধ্যে পানি দূষণ কম করতেছে। তারা হচ্ছে গাছ রোপণ করতেছে। অনেক প্রতিষ্ঠান দেখবেন যে মাঝে মাঝে বৃক্ষরোপণ অভিযান করে থাকে, বা পরিবেশ রক্ষার জন্য অনেক ধরনের কাজ করে থাকে। এছাড়াও দেখা যাচ্ছে কার্বন ইমিশন কিভাবে আরো রিডিউস করতে পারবে। কার্বন ইমিশন রিডিউস করলে তো পরিবেশের ভারসাম্যটা রক্ষা পাবে। এছাড়াও আপনার অনেক প্রতিষ্ঠানের বর্তমানে বায়ারদের নতুন রিকোয়ারমেন্ট চলে এসেছে, এনার্জি অডিট বা এনার্জি অ্যাসেসমেন্ট। এই এনার্জি অ্যাসেসমেন্টের মাধ্যমে কিন্তু এই ফ্যাক্টরির লোকজন বা প্রতিষ্ঠানের লোকজন বের করে যে তাদের প্রতিষ্ঠানে আরো এনার্জি সেভিংস এর জন্য কোন কোন জায়গা রয়েছে, বা কোন কোন জায়গায় নতুন ভাবে কাজ করলে তারা আরো এনার্জি সেভ করতে পারে। এই বিষয়গুলো বর্তমানে তারা বিশেষভাবে খতিয়ে দেখছে। এছাড়াও আপনার প্রতিষ্ঠানের যে প্রশাসনিক যে অ্যাক্টিভিটিস বা প্রতিষ্ঠান কিভাবে মেনটেন করছেন, আপনার প্রতিষ্ঠানের পলিসি প্রসিজার গুলো কি কি, সেগুলো ম্যানেজমেন্ট এবং ওয়ার্কার কতটুকু মেনে চলছে বা ম্যানেজমেন্ট কতটুকু মানাতে পারছে, এই বিষয়গুলো নিয়ে মূলত এই রিপোর্টিংটা করা হয়। এছাড়া সাপ্লায়ার স্কুল কার্ডে আপনার ইএজি যে পারফরমেন্সটা রয়েছে সেটা কিন্তু অন্তর্ভুক্ত, বা তারা এনলিস্টেড করছে যে প্রত্যেকটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশেরই কিন্তু সকল ভাইয়ারদের একটা অ্যাসোসিয়েশন বা সমিতি রয়েছে, যেখানে কিন্তু তারা যে সমস্ত ফ্যাক্টরি ইনফরমেশন তাদের কাছে আছে, তারা কিন্তু সব ফ্যাক্টরির ডাটাগুলো তাদের অর্গানাইজেশন বা অ্যাসোসিয়েশনে প্রেজেন্ট করে। সেখানে কিন্তু আপনার প্রতিষ্ঠানের যদি এই ইএসজি রিপোর্টটা ভালো থাকে, বা আহ, যদি খুব ভালো লেভেলে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই স্কোর কার্ডটা কিন্তু আপনার স্কোরিংটা অনেক বেশি হবে। তো সেক্ষেত্রে তাদের বা বাইরেদের ফোকাসিং পার্টটাতেও আপনারা ফার্স্টের দিকে থাকবেন। তো এই জিনিসের গুরুত্বটা খুব বেশি। তারপর রয়েছে ডিজিটালাইজেশন। বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ। এখন ম্যাক্সিমাম অপারেশনাল পার্ট থেকে শুরু করে বাইরের রিকোয়ারমেন্টও কিন্তু ডিজিটালাইজেশনের পার্ট গুলো চলে আসছে। বর্তমানে একটা জিনিস খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে পিএসসিআই বা সেরেক্স অডিট গুলোতে কিন্তু যদি আপনি সেই আগে ট্রেডিশনাল হাতে লেখা 8টা 5টা বা 8টা 7টার হাজিরা কার্ড দেন, সেক্ষেত্রে কিন্তু তা আপনারা মাস্ট বি একটা ফাইন্ডিংস বা এনসি খাবেন যে হচ্ছে দিস ফ্যাসিলিটি মেনটেন ম্যানুয়াল টাইম কার্ড, যেখানে আপনার এক্সাক্ট ইন টাইম আউট টাইমটা আপনারা দিতে পারছেন। তো এজন্য কিন্তু তারা প্রেফার করে পাঞ্চিং সিস্টেম, বা ফেস পাঞ্চ হোক বা ফিঙ্গার হোক বা যেটাই হোক না কেন, কার্ড পাঞ্চ হোক, তারা এই ডিজিটাল সিস্টেমটাকে প্রেফার করে। এজন্য কিন্তু ডিজিটালাইজেশনের গুরুত্ব বা ভূমিকা অপরিসীম। তারপর হচ্ছে বর্তমানে খুব ট্রেন্ডিং একটা জিনিস, সেটা হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা এখানে শ্রমিকদের অভিযোগ যেগুলো আপনারা পাবেন, সেই শ্রমিকদের অভিযোগ গুলোকে বিশ্লেষণ করার জন্য খুব ভালো একটা জায়গা। আপনি যদি চ্যাট জিপিটি বা হচ্ছে জেনিমি বা ওপেন এআই যেটাই হোক না কেন, সেখানে যদি আপনি আপনার শ্রমিকের অভিযোগটা লিখে সেই অভিযোগের বিশ্লেষণ, বা সেই অভিযোগ থেকে কি কি রিস্ক বা কি কি ঝুঁকি থাকতে পারে এবং অস্বাভাবিক কি কি হতে পারে, এই বিষয়গুলো যদি তার কাছে জানতে চান, সেক্ষেত্রে কিন্তু সে গুগল থেকে হোক বা যেখান থেকে হোক পর্যাপ্ত তথ্য কালেক্ট করে আপনাকে একটা সুস্পষ্ট ধারণা প্রদান করতে পারবে যে
ধরেন একটা ওয়ার্কার আপনাকে কমপ্লেন করেছে বা অভিযোগ দিয়েছে যে আপনার প্রতিষ্ঠানে সে ওভারটাইমের টাকা ঠিক মতো পাচ্ছে না, বা সুপারভাইজাররা তাদেরকে ওভারটাইম করাচ্ছে বাট ওভারটাইম গুলো দিচ্ছে না, বা কার্ড পাঞ্চ করে বা হাজিরা কার্ড আউট করে দিয়ে তারা তাদেরকে দিয়ে ওভারটাইম কাজ করাচ্ছে। এই যে জিনিসগুলো, এগুলো নিয়ে যদি কেউ কোনো কমপ্লেন করে, সেটা যদি আপনি সমাধান না করেন সাথে সাথে, তাহলে দেখা গেছে একটা সময় শ্রমিকদের মধ্যে কিন্তু ডিমোটিভেশন চলে আসবে, তাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে বা অস্থির পরিবেশ তৈরি হয়ে যাবে, যাতে করে দেখা গেছে তারা স্ট্রাইক করতে পারে বা হচ্ছে ধর্মঘট করতে পারে। এই জিনিসগুলো যদি আগে থেকে আপনি রিস্ক অ্যানালাইসিস না করেন বা রিস্কটা পূর্বে থেকে অ্যাজাম্পশন না করেন, সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে গিয়ে দেখা গেছে অস্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি হবে, যাতে করে আপনার প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হতে পারে, বা হচ্ছে যদি সাপোজ ধরেন একদিনের জন্য বন্ধ থাকে, তারপরেও কিন্তু আপনার প্রতিষ্ঠানে বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। এরপর হচ্ছে ব্লক চেন। ব্লক চেনে হচ্ছে আপনার প্রতিষ্ঠানে যে উম, কাঁচামাল থেকে শুরু করে তৈরি পোশাক পর্যন্ত যে সাপ্লাই চেনের ট্রেসেবিলিটিটা রয়েছে, সেটাকে বোঝানো হয়েছে। বর্তমানে দেখবেন যে হচ্ছে আমাদের অনেক প্রতিষ্ঠানে ইআরপি সফটওয়্যার বা হচ্ছে বিভিন্ন ধরনের এরকম ব্লক চেইনের সফটওয়্যার রয়েছে, যেখানে আমাদের সাপ্লায়ারের থেকে র মেটেরিয়াল পারচেস যে ইনভয়েস রয়েছে সেটা থেকে শুরু করে একদম শিপমেন্ট পর্যন্ত, প্রত্যেক প্রোডাকশন থেকে শিপমেন্ট পর্যন্ত প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু আমরা সেখানে ইনপুট দিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু যে ব্লক চেইন বা ডিজিটাল যে একটা ট্রেসেবিলিটি বা মনিটরিং এর জায়গা, এটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। তখন আমরা নির্দিষ্ট অর্ডার ওয়াইজ আমরা যদি সার্চ করি, তাহলে কিন্তু আমাদের সেই ইআরপি বা হচ্ছে যে ডিজিটাল যে সিস্টেমটা রয়েছে বা পোর্টাল যেটা রয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের সমস্ত ডাটা আমরা যে কোনো সময় চাইলে নিতে পারবো। আহ এরপর রয়েছে রিমোট অডিট। বর্তমানে বিশেষ করে করোনার পর থেকে এটা একটু ট্রেন্ডিং হয়েছে। করোনার আগে তো দেখা গেছে ম্যাক্সিমাম অডিট গুলো ফেস টু ফেস হতো। করোনার পর থেকে আমাদের দেশে অনেক প্রতিষ্ঠানে রিমোট বা ভার্চুয়ালি অডিট প্র্যাকটিস হয়েছে বা হ্যাবিচুয়েটেড হয়েছে, যে অনলাইনে বা জুমে বা হচ্ছে গুগল মিটে তারা সরাসরি ফ্যাক্টরি ম্যানেজমেন্ট বা অডিটের সাথে কানেক্টেড হয়ে তারা অনলাইনে ডকুমেন্ট গুলো সেন্ড করছে, সেখান থেকে ডকুমেন্ট রিভিউ হচ্ছে, দেন তারা সেই ডকুমেন্টের রিভিউর উপর বেস করে যে ফাইন্ডিংস গুলো পাচ্ছে, সেই অনুযায়ী তারা অডিট রিপোর্ট দাঁড় করাচ্ছে। তো এই যে একটা ডিজিটাল মনিটরিং প্র্যাকটিস বা ডিজিটাল মনিটরিং এর একটা ওয়ে, এটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। এছাড়াও রয়েছে মোবাইল অ্যাপ বা ওয়ার্কারের ভয়েস প্ল্যাটফর্ম। এটা বর্তমান বিএসসিআই সহ বেশ কিছু অডিট বা স্ট্যান্ডার্ডের রিকোয়ারমেন্ট হয়ে দাঁড়িয়েছে। বিএসসিআই তে দেখবেন যে হচ্ছে আহ, বর্তমানে তাদের নতুন একটা ফ্লেয়ার চলে এসেছে, যেখানে ওয়ার্কারদের যে কমপ্লেইন বা অবজেকশন আছে সেগুলো জানানোর জন্য একটা কিউআর কোড দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেল আইডি দেওয়া আছে। এছাড়া আমরা চাইলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের এই অনলাইন বা মোবাইল অ্যাপস বা এসবের মাধ্যমেও কিন্তু ওয়ার্কারের বা শ্রমিকদের যে অভিযোগ বা মতামত যেগুলো রয়েছে, সেগুলো আমরা পেতে পারি বা সেগুলো সেখান থেকে সমাধান করে নিতে পারি। আহ, বর্তমানে দেখা গেছে ম্যাক্সিমাম বাইরে, এখানে কয়েকটা এক্সাম্পল নিয়ে এসেছি, যেমন এইচ এন এম বা হচ্ছে নাইকি সহ বেশ কিছু বাইং হাউস বা বায়ার রয়েছে, যারা হচ্ছে সম্পূর্ণ ইএসজি বা এসডিজি যেটা রয়েছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা, এগুলোকে বা এই যে ডাটা রিপোর্টিং যেটা রয়েছে, এগুলোকে সম্পূর্ণ বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি করেছে।
যে আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। অনলাইন ক্লাস তো একটু রেসপন্স বা একটু কোশ্চেন বা কোয়ারিজ করবেন, কেননা অনলাইন সেশনে একা একা কথা বলতে গেলে আপনাদেরও বিরক্ত লাগবে, বা হচ্ছে আহ, আমারও বোরিং লাগবে, বা অনেক সময় মনে হবে যে তারা কি আমার কথা শুনতে পাচ্ছে কি পাচ্ছে না, এটা শোনা কনফিউশন যাচ্ছে। থাকতে হয়। না না, শোনা যাচ্ছে এবং খুবই ক্লিয়ারলি আপনি বলছেন। আসলে এটা অনেক ইনফরমেটিভ, সেজন্যই আসলে কথা বলছি না। খুব ভালো লাগছে। আমি হচ্ছে ডক্টর সামিনা ইয়াসমিন, আমি কাজ করছি কুলপিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে। মেইনলি আমি জেন্ডার বেস ভায়োলেন্স নিয়ে কাজ করছি এবং ফ্যাক্টরিতে আমাদের কথা হেল্পলাইনের ট্রেনিং দিচ্ছি। ঠিক আছে, আপনার এছাড়াও দেখা গেছে আমি কিন্তু স্লাইডের মধ্যে কিন্তু সবকিছু আনা সম্ভব না, এছাড়া আপনারা যদি সাথে কিছু অ্যাড করতে চান চাইলে কিন্তু ডিসকাশন টাইপের চাইলে করতে পারেন। আচ্ছা, এছাড়া হচ্ছে ব্লক চেইনের কথা যেটা বললাম, এটা ওয়ালমার্ট সহ দেখা গেছে বেশ কিছু আহ বায়ার বা হচ্ছে বাইং হাউস কিন্তু এই ট্রেসিবিলিটিটা এনশিওর করার জন্য তারা এই অনলাইন ইআরপি বা ব্লক চেইনের যে সিস্টেমটা রয়েছে সেটাকে বাধ্যতামূলক করে দিয়েছে। ভাই, এই কটন ট্রেসেবিলিটিটা একটু যদি ডিটেলস বলেন। বুঝিনি। কটন ট্রেসেবিলিটি। কটন ট্রেসিবিলিটি। রাইট। আচ্ছা, কটন ট্রেসিবিলিটি বলতে বোঝানো হচ্ছে আপনার এখানে কি বলেছে, ওয়ালমার্ট ব্লক চেইন ব্যবহার করছে কটন ট্রেসিবিলিটির জন্য, যাতে করে ফোর্স লেবার মুক্ত সোর্সিং নিশ্চিত করতে পারে। আচ্ছা, এখানে কটন ট্রেসিবিলিটি বলতে কটন বা ইয়ার্নকে বোঝানো হচ্ছে না এখানে আপনার। কটন তো ধরেন একটা র মেটেরিয়ালের কিন্তু ফার্স্ট স্টেজ। সাপোজ ধরেন আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন বা গার্মেন্টস তৈরি করবেন, আপনার ফার্স্ট কিন্তু ইয়ার্ন ইয়ার্ন কিন্তু আশা করতে কটন থেকে। সো একদম আপনার দাঁড়গোড়া থেকে বা একদম রুট কজ অ্যানালাইসিস এর জন্য তারা এই কটন ট্রেসিবিলিটিটা এখানে উল্লেখ করেছে, যে তারা একদম দাঁড়গোড়া থেকে ট্রেসিবিলিটিটা এনশিওর করছে যে কোনো প্রতিষ্ঠানে তারা ফোর্স লেবার বা হচ্ছে যে নন কমপ্লায়েন্স বা নন কনফর্মিটির যে ইস্যু গুলো রয়েছে সেগুলো তারা কতটুকু এনশিওর করছে বা নিশ্চিত করতে পারছে কিনা। কেননা তারা কোনো বায়ার চায় না যে তারা যে সমস্ত সাপ্লায়ারের সাথে কাজ করছে বা যে সমস্ত প্রতিষ্ঠানের সাথে কাজ করছে তারা এই সমস্ত ফোর্স লেবার বা হ্যারাসমেন্ট বা এবিউস বা হচ্ছে নন কমপ্লায়েন্স যে সমস্ত ইস্যুস গুলো রয়েছে, এগুলো প্র্যাকটিস আছে এরকম কোন সোর্সিং এর সাথে কিন্তু তারা কাজ করতে চায় না বা কাজ করেও না। বুঝতে পেরেছেন আপু? জি জি, এখন বুঝতে পারছি যে মানে যে কোনো সোর্সিং, যেমন ধরুন বললেন যে কটনটাই হচ্ছে সবচেয়ে প্রথম সোর্সিং। সো ওই ফার্স্ট সোর্সিং জি, থেকে শেষ করে ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত যেন কোনো ফোর্স লেভেল না থাকে, সেটাই আমরা তাদের সাপ্লাই চেইনে নিশ্চিত করছেন। ঠিক আছে। এরপর আসে হচ্ছে আমরা ট্রেডিশনাল অডিটের যে লিমিটেশনস গুলো রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি। আমরা প্রাচীনকাল থেকে যে ট্রেডিশনাল অডিট গুলো ফেস করে আসছি বা হচ্ছে অডিট গুলো করে আসছি, সেখানে দেখা গেছে টিক্স বক্স পদ্ধতির মতো বেশ কিছু প্র্যাকটিস আছে। এখনো অনেক অডিট আছে, দেখবেন অডিটররা তাদের চেক লিস্ট যেটা থাকে সেখানে তারা ডকুমেন্ট গুলো রিভিউ করে বা হচ্ছে ম্যানেজমেন্ট ইন্টারভিউর মাধ্যমে যে আপনার প্রতিষ্ঠানে এই জিনিসটা কি আছে বা এই জিনিসটা কি নাই, টিক বক্সের মতো অনেক অডিট কিন্তু করে থাকে। সো এই যে এই সমস্ত অডিট গুলো কিন্তু আগে ছিল, এখন কিন্তু নতুন বায়ারদের নতুন রিকোয়ারমেন্ট বা নতুন ট্রেন্ড যেগুলো আছে এখানে কিন্তু অনেকটাই এগুলো কমে গেছে। এখন দেখবেন প্রত্যেকটা অডিটের এনসি বা প্রত্যেকটা অডিটের কোশ্চেনারি যেগুলো রয়েছে সবকিছু কিন্তু ডিটেল লেখার চেষ্টা করে, যে বর্তমান প্রেক্ষাপটে তারা কি দেখেছে বা ওই অডিটে এসে অডিটর কি কি জিনিস ফেস করেছে বা সেই কোশ্চেনের আলোকে এখানে কি কি প্র্যাকটিস আছে, এই জিনিসগুলো কিন্তু তারা সরাসরি লিখে সাবমিট করতে পারে।
আহ এতে বাস্তব সমস্যার গভীরতা কিন্তু বোঝা যায় না যদি আপনার টিক বক্স পদ্ধতির যে অডিট গুলো রয়েছে এখানে কিন্তু জাস্ট আপনার কোশ্চেনে যা আছে অতটুকুই কিন্তু অডিটর প্রেজেন্ট করতে পারতেছে। সে কিন্তু কোনো কিছু তার মনের ভাষা অনুযায়ী লিখে বা সে যেটা ফেস করেছে দেখে, সাপোজ এখানে কয়েকটা এক্সাম্পল নিয়ে এসেছি, যেমন ওয়ার্কারদের ভয় ভীতি বা হচ্ছে হ্যারাসমেন্ট বা ওভারটাইমের চাপ বেশি বা অতিরিক্ত ওভারটাইম করানো হয়, এই যে জিনিসগুলো কিন্তু চাইলেও সে লিখতে পারবে না যদি তার অডিটের চেকলিস্ট অনুযায়ী টিক বক্স আকারে থাকে। ফ্যাক্টরি অনেক সময় অডিট প্রস্তুতি করে অস্থায়ী ভাবে ঠিক করে, আসল সমস্যার সমাধান করা হয় না। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠানে আগে যেটা করা হতো, দেখা গেছে বিভিন্ন অডিট আসলে জাস্ট হচ্ছে অডিটের দিন আহ এখনো প্র্যাকটিস আছে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলবো না, অনেক ফ্যাক্টরিতে দেখি যে হচ্ছে চাইল্ড কেয়ার রুমে ধরেন ট্রানজেকশন বা হচ্ছে অন্য কোনো অপারেশনাল পার্ট চলতেছে, বা লেভেল কাটিং সহ বা স্ন্যাপ বাটনের সহ এই ধরনের ধরেন অপারেশনাল কিছু পার্ট চলে। বাট যেদিন অডিট হয়, অডিটের আগের দিন রাতে সেই চাইল্ড কেয়ার রুমটাকে তারা ফুললি সেট আপ করে ফেলে, টয়েস, বেডশিট বা হচ্ছে বেডিং পত্র দিয়ে বা রেজিস্টার, কেয়ার গিভার সহ মোটামুটি সব কিছু অডিটের আগের দিন রাতে কমপ্লিট হয়ে যায়। মানে এরকম জাস্ট হচ্ছে অডিটের প্রস্তুতির জন্য যে বিষয়গুলো এগুলো আর না করে অস্থায়ী ভাবে জিনিসের সমাধান না করে আসল যে সমস্যাটা বা হচ্ছে প্র্যাকটিসটা সেটা ফুলি ইমপ্লিমেন্ট করা জরুরি। বা এটা কিন্তু আগে হতো না। আগে কিন্তু ওই ধরেন অডিটের আগের দিন ফুললি সেট আপটা গোছানো হতো, আর এজ ইউজুয়াল সময় যা তাই। বাট বর্তমানে কিন্তু বায়ারদের যে সিওসি অডিট বা বাইং হাউসের লোকজন রেগুলার মনিটরিং আসার কারণে বা হচ্ছে বিভিন্ন স্ট্যান্ডার্ডের প্র্যাকটিস থাকার কারণে কিন্তু তারা না চাইলেও একটা রুম তাদের চাইল্ড কেয়ার বা হচ্ছে অন্যান্য, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি চাইল্ড কেয়ারের মতো, চাইল্ড কেয়ারের জন্য তাদেরকে বরাদ্দ রাখতে হয়। তারপর হচ্ছে রুট কজ অ্যানালাইসিস এর অনুপস্থিত থাকে, সমস্যা বারবার পুনরাবৃত্তি হয়। প্রিভিয়াস যে অডিটটা ছিল এরকম টিক বক্স পদ্ধতির, সেখানে কিন্তু আপনি চাইলে রুট কজটাকে ডিটেইলে লিখতে পারতেন। জাস্ট আপনি সমস্যা পাইছেন, ইয়েস সমস্যা পাওয়া গেছে, সমস্যা পান নাই, নো সমস্যা পাই নাই, জাস্ট এইভাবে ইয়েস নো ছিল। বাট এখন কিন্তু চাইলে আপনি এই বর্তমান ট্রেন্ডের যে অডিট গুলো রয়েছে এই ট্রেন্ডের অডিট গুলোতে এই রুট কজটাকে, দ্যাট মিনস একটা সমস্যা পাইলে এই সমস্যাটা কেন হয়েছে এবং এটা কি কারণে হচ্ছে এবং কি কারণ কিভাবে সমাধান করতে হবে সবকিছু কিন্তু অডিটর চাইলে লিখতে পারছে। তারপর হচ্ছে শ্রমিকদের আসল কণ্ঠস্বর বা দ্যাট মিনস হচ্ছে ওয়ার্কার ভয়েস প্রতিফলিত হয় না। আগে কিন্তু এই ওয়ার্কারদের যে অভিযোগ বা কমপ্লেন করার যে সিস্টেম গুলো সেগুলো কিন্তু গতানুগতিক জাস্ট হচ্ছে কমপ্লেন বক্সের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই বর্তমান যুগে যেরকম হটলাইন নাম্বার এছাড়াও হচ্ছে ইমেইল বা হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন যে অনলাইন মাধ্যমগুলো রয়েছে সেগুলো কিন্তু আগে ছিল না। সো এজন্য দেখা গেছে এর যে একটা প্রতিক্রিয়া বা এর যে ইফেক্টিভনেস এতটা ছিল না। জাস্ট বক্সে কমপ্লেন পেয়েছে, আহ টপ ম্যানেজমেন্টের নামে কোনো কমপ্লেন পেলে সেটা হাইড করে রেখে দিছে, আর যদি ছোটখাটো কোনো কমপ্লেন আছে সেক্ষেত্রে সেটা সমাধান করে দিচ্ছে। বাট কমপ্লেন সমাধান যে হলো সেটার কোনো ফিডব্যাক কিন্তু নোটিশ বোর্ড হোক বা লেটার হোক কোনো কিছুর মাধ্যমে কিন্তু আগে সেভাবে আমরা জানাতাম না, যেটা প্র্যাকটিস ছিল আর কি। বাট এখন কিন্তু যিনি কমপ্লেন করছেন অনলাইন মিডিয়াতে বা অনলাইন মাধ্যমে, সেটা মেইলে হোক বা হোয়াটসঅ্যাপে হোক বা যেভাবে হোক না কেন, আমরা কিন্তু সেটার রেজাল্ট চাইলে তাকে জানাতে পারছি এবং এই গোপনীয়তাটা বজায় রেখে কিন্তু আমরা সেই কমপ্লেন গুলো
হ্যান্ডেলিং করতে পারছেন। ভাই একটা কথা বলা যাবে? শিওর, বলেন। যেটা হচ্ছে যে মানে অনিবার্য কারণে আমি আসলে ক্লাসটা কন্টিনিউ করতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা কি এটা ক্লাসটা পেতে পারি, রেকর্ডেড ক্লাস বা স্লাইড গুলো? আর রেকর্ডেড ক্লাসটা আপনারা পেয়ে যাবেন, সেটা আমি আপনাদেরকে মেইলে শেয়ার করব। ওকে, স্লাইড গুলো কি পাবো ভাইয়া? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক এটা ইউ। তো ফ্রি ক্লাসে আমরা আসলে স্লাইডটি অত ডিটেল কিছু রাখি না, তো এজন্য আর কি স্লাইডটা নিয়ে আসলে না আপনি না আমি, ভিডিওটা পাইলে ভিডিওটার মধ্যে ডিটেলটা আপনার পেয়ে যাবেন, ও সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ভিডিও পাইলে তো এখানে স্লাইড গুলো পাবো। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। নিশ্চয়ই ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে। ওকে, আচ্ছা। এ পর্যায়ে আসি হচ্ছে রিয়েক্টিভ এবং প্রোয়েক্টিভ অডিট সম্পর্কে। রিয়েক্টিভ অডিটটা মূলত কি? দ্যাট মিনস হচ্ছে প্রতিক্রিয়াশীল অডিট। যেমন আপনার অডিটে কোনো সমস্যা যদি ধরা পড়ে, সমস্যার জন্য রিপোর্ট করা হয় এবং কারেক্টিভ অ্যাকশন প্ল্যান দেওয়া হয়। আর তারপরে রয়েছে কি, সাধারণত স্বল্প মেয়াদী সমাধান, এটা লং টার্ম কোনো সমাধানে আমরা আসি না, জাস্ট হচ্ছে কোন রকম জিনিসটাকে সমাধান করে চালিয়ে নেওয়া হয়, বা হচ্ছে বর্তমান সময়ের জন্য বা সাময়িক সময়ের জন্য সেটা আমরা সমাধান করে থাকি। তারপরে সেটার কোনো রুট কজ বা সমাধান কিভাবে হলো বা কি জন্য হলো, সেই জিনিসগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি না রিয়েক্টিভ অডিট গুলোর জন্য। এছাড়া হচ্ছে আমরা আগে শুধু অডিট করতাম শুধু ফলাফল বা রেজাল্টের জন্য, যেটাকে রিয়েক্টিভ অডিট বলা হয়, আর এর শুধু রেজাল্টের জন্য অডিট করতাম, যে আমার রেজাল্ট সাপোজ বিএসসি অডিটের এক্সাম্পল যদি দেই, রেজাল্ট আমার বি লাগবে বা সি লাগবে, শুধু আমরা একটা টার্গেট ওয়াইজ রেজাল্টের জন্য কাজ করতাম। বাট এই যে বিএসসি অডিটের যে রিকোয়ারমেন্ট গুলো রয়েছে সেগুলো যদি আমি ইমপ্লিমেন্ট করি, সেক্ষেত্রে আমি কি কি প্রতিক্রিয়া পাবো বা হচ্ছে কি কি ফিডব্যাক গুলো পাবো, বা আমার কি কি সুফল আসবে, বা আমার কতটুকু সিস্টেমেটিক হব, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা থিঙ্কিং করতাম না। জাস্ট হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো আছে, সেই রিকোয়ারমেন্ট গুলো অনুযায়ী ডকুমেন্ট তৈরি করতাম, একটা সুন্দর রেজাল্ট আমরা নিয়ে আসতাম। বাট বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান ট্রেন্ডিং এ কিন্তু প্রোয়েক্টিভ ইমপ্রুভমেন্টের জায়গা থেকে এই যে অডিটের বাইরে গিয়েও কিন্তু আমরা কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের যে জায়গাটা রয়েছে সেখানে ম্যাক্সিমাম বলতে সব অডিটই কিন্তু এখন প্রায়োরিটি দিয়ে থাকে এই জায়গাটাকে, যে আপনার আইএসও থেকে শুরু করে সোশ্যাল কমপ্লায়েন্স বলেন, টেকনিক্যাল বলেন, সবাই কিন্তু চায় প্রত্যেকটা জিনিসের কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। দ্যাট মিনস পিডিসি এর কথাই যদি বলি, কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট যখন এসেছে, আপনি কোনো একটা সমস্যা ধরেন খুঁজে পেলেন, সেই ক্ষেত্রে রুট কজ করার পরে যখন কোনো একটা সমস্যা খুঁজে পেয়েছেন, সেটা সমাধানের জন্য কিন্তু আপনাকে একটা প্ল্যান করতে হবে। তাহলে আপনি যখন প্ল্যান করবেন, প্ল্যানের পরে কিন্তু সেটা আপনাকে একটা ডকুমেন্টেড করতে হবে, বা হচ্ছে ডকুমেন্ট করার পরে প্ল্যানটা যখন ডকুমেন্ট করবেন, ডকুমেন্ট করার পরে কিন্তু আপনি সেটাকে আপনার প্র্যাকটিক্যাল জায়গাতে ট্রাই করে দেখবেন বা বা সেটা আপনি করবেন, এবং সেটা করার পরে যখন আপনি আবার কিন্তু চেক করে দেখবেন, প্ল্যান করার পরে যখন আপনি প্ল্যানটা ইমপ্লিমেন্ট করবেন বা বাস্তবায়ন করবেন বা মেনে চলবেন, মেনে চলার পরে কিন্তু আপনি চেক করবেন যে এই প্ল্যানটা আমার কতটুকু কার্যকর হলো বা কতটুকু কার্যকর হয়েছে, এবং কার্যকর হওয়ার পাশাপাশি আমার কি কি নতুন নতুন সমস্যার সম্মুখীন হলাম এই প্রিভিয়াস সমস্যার সমাধান করতে গিয়ে। এখন এই যে সমস্যাটা পাচ্ছেন নতুন করে, আর আপনি নতুন করে প্ল্যান করছেন, সেই নতুন করে প্ল্যান করার পরে আবার সেই প্ল্যান অনুযায়ী কাজ করছেন, এই যে পিটিসি এর যে সার্কেলটা, এই পিটিসি এর সার্কেল অনুযায়ী যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের ওয়ার্কিং প্লেস বলেন বা প্রতিষ্ঠান বলেন, সবই কিন্তু ডে বাই ডে ভালো একটা ইমপ্রুভমেন্টের জায়গায় গিয়ে পৌঁছাবে। তারপরে রয়েছে শ্রমিকদের অংশগ্রহণমূলক সিস্টেম।
দ্যাট মিনস ওয়ার্কার ভয়েস বা হচ্ছে গ্রিভেন্স হ্যান্ডলিং সহ ওয়ার্কারের রাইটস বা হচ্ছে অধিকারগুলো বাস্তবায়ন সহ যে কাজগুলো রয়েছে। বর্তমানে দেখবেন আপনি যে কোনো সোশ্যাল অডিটে যদি কোনো প্ল্যান রিলেটেড বা ওয়ার্কার রাইটস রিলেটেড কোনো ডকুমেন্ট যদি থাকে বা রিস্ক অ্যাসেসমেন্ট বা কোনো অ্যাসেসমেন্ট টাইপের কোনো কিছু যদি থাকে, সেখানেও যদি আপনি শ্রমিকের অংশগ্রহণ নিশ্চিত না করেন, সেক্ষেত্রে কিন্তু একটা এজেন্সি থেকে যায় বা ফাইন্ডিংস থেকে যায় যে এই প্রতিষ্ঠানটা একটা রিস্ক অ্যাসেসমেন্ট করেছে বাট সেখানে ইনভলভমেন্ট ছিল না বা ওয়ার্কারের অংশগ্রহণ ছিল না, সেক্ষেত্রে কিন্তু এটা ফাইন্ডিংস বা নন কমপ্লায়েন্স হিসেবে ধরা হয়। এজন্য আপনি যাই করেন না কেন, শ্রমিক প্রতিনিধি যিনি রয়েছে আপনার প্রতিষ্ঠানে, সেই শ্রমিক প্রতিনিধিকে সাথে নিয়ে আপনি যখন আপনার কাজগুলোকে সম্পাদন করবেন বা আপনার যে গ্রিভেন্স হ্যান্ডলিং হোক বা হচ্ছে যেটাই হোক না কেন, গ্রিভেন্স হ্যান্ডলিং এর এক্সাম্পলে যদি বলি, যখন আপনি গ্রিভেন্স বক্স খুলেন তখন আপনার সাথে কে কে থাকে? কেউ একজন বলবেন যখন কোনো গ্রিভেন্স বক্স আপনারা ওপেন করেন তখন আপনার সাথে কাকে কাকে নেন? আচ্ছা, আমি বলি, যখন কেউ বা কোনো প্রতিষ্ঠান, জি বলেন। পিসি কমিটি বা হচ্ছে ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভ যিনি থাকে তাকেও কিন্তু আপনারা সাথে নিচ্ছেন, তাহলে কিন্তু এই যে এখানেও কিন্তু আপনি শ্রমিকদের অংশগ্রহণটাকে নিশ্চিত করছেন। আচ্ছা, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম। আপনার ম্যানেজমেন্ট সিস্টেমে যারা রয়েছে, যেমন হচ্ছে এইচআর বা হচ্ছে সেফটি বা কমপ্লায়েন্স রিলেটেড যে সমস্ত ইস্যুস গুলো রয়েছে বা রুলস এন্ড রেসপন্সিবিলিটিস যেগুলো রয়েছে, সেগুলো যখন দীর্ঘমেয়াদী আপনি পরিবর্তন আনতে যাবেন বা ম্যানেজমেন্ট সিস্টেমে যখন লং টার্ম পরিবর্তন আনতে যাবেন, তখন কিন্তু আপনাকে একটা লং টার্ম গোল সেট করতে হবে, যেটা আপনার একটা বেজ ইয়ার ধরে 2 বছর বা 5 বছর বা 3 বছরের একটা লং টার্ম বেস ধরে আপনি যখন একটা গোল সেট করবেন, তখন কিন্তু দেখা গেছে প্রতি বছর আপনি 5%, 3%, 2% বা 1% এভাবে করে কিন্তু একটু লং টার্ম একটা পরিবর্তনে চলে আসতে পারবেন। আহ তারপরে রয়েছে হচ্ছে শুধু অডিট পাস নয়, বরং সাস্টেইনেবল কালচার তৈরি করা। আপনার প্রতিষ্ঠানে যদি আপনি মনে করেন যে না, আমি শুধু অডিট পাস করার জন্য আমার এই রিকোয়ারমেন্টস বা ডকুমেন্টস গুলো তৈরি করব, সেটার মধ্যে সেখানে সীমাবদ্ধ রইলেন, আপনার প্রতিষ্ঠানে কিন্তু সেই সাস্টেনেবল যে রিকোয়ারমেন্টস গুলো, সেই রিকোয়ারমেন্টস গুলো কিন্তু কালচারে পরিণত করতে পারলেন না বা ইমপ্লিমেন্ট করতে পারলেন না। যখন আপনি আপনার প্রতিষ্ঠানে এগুলো ইমপ্লিমেন্ট করবেন, তখন কিন্তু সবাই রেগুলার যখন এটা মেনে চলবে, তখন কিন্তু একটা কালচারে পরিণত হয়ে যাবে। আর ধরেন আপনি যদি ওয়ার্কারদের মধ্যে অ্যাওয়ারনেস করেন যে যখন তোমরা কাজে থাকবা না, যা হচ্ছে তোমার কাজের জায়গায় থাকবা না, তখন সেই জায়গায় লাইট বা ফ্যান গুলো তুমি অফ করে রাখবা, সেই ক্ষেত্রে কিন্তু তারা এই যে এনার্জি সেভিংস এর যে জায়গাটা আছে, সেই এনার্জি সেভিংস এর জায়গাতে যখন অ্যাওয়ার থাকবে বা সচেতন থাকবে, তখন কিন্তু এই রেগুলার মনিটরিং এর মাধ্যমে বা রেগুলার অ্যাওয়ারনেস এর মাধ্যমে তখন কিন্তু তার একটা কালচারে পরিণত হবে। সেক্ষেত্রে কিন্তু তার এই কালচার থেকে কিন্তু সে আপনার প্রতিষ্ঠানে একটা পরিমাণ এনার্জি সেভ করছে। ঠিক একইভাবে অন্যান্য জায়গাতেও যেখানে স্কোপ রয়েছে, সেখানে চেষ্টা করবেন এই সাস্টেনেবল কালচার গুলো ইমপ্লিমেন্ট করার জন্য। এ পর্যায়ে আসি হচ্ছে রুট কজ অ্যানালাইসিস এন্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। দ্যাট মিনস অডিটের পরবর্তী আমাদের
যে কাজগুলো রয়েছে বিয়ন্ড অডিট অ্যাপ্রোচ। এই অডিটের পর আমাদের যে কাজগুলো থাকে সেটা হচ্ছে রুট কজ অ্যানালাইসিস করা, যে সমস্যার মূল কারণগুলো যখন আমরা বের করব এবং সেগুলোর স্থায়ী সমাধান যখন আমরা করব, তখন কিন্তু আমাদের এই যে কারণও খুঁজে বের করতে পারলাম এবং সেটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জায়গাও কিন্তু আমরা বের করলাম এবং সমাধান করে ফেললাম। তারপরে হচ্ছে সমস্যার পুনরাবৃত্তি রোধে প্রতিক্রিয়া ভিত্তিক সমাধান। আপনি যে সমস্যাগুলো বের করবেন বা সমস্যাগুলো আইডেন্টিফাই করবেন সেগুলো প্রতিরোধ জন্য আপনি অবশ্যই প্রতিক্রিয়া ভিত্তিক যে সমাধান বা ফিডব্যাক টাইপের হতে পারে, বা হচ্ছে আপনার ওয়ার্কারের অংশগ্রহণ নিশ্চিত করে তাদের যে ফিডব্যাক গুলো নেবেন, যে আপনার প্রতিষ্ঠানে কোন একটা সিস্টেম চালু করলে তাদের সুবিধা অসুবিধা গুলো কি কি বা তারা কিভাবে নিচ্ছে, এই ফিডব্যাক নিয়ে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার সেই কারেকশনটা বা কারেক্টিভ অ্যাকশনটা খুবই ইফেক্টিভ হবে। তারপরে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট প্রক্রিয়ায় আপনার ফ্যাক্টরিকে কিন্তু বা আপনার প্রতিষ্ঠানকে কিন্তু আরো টেকসই বা সাস্টেনেবল করে তুলবে, যাতে করে তারা নির্দিষ্ট একটি সোশ্যাল কমপ্লায়েন্ট কালচারে মেনটেন করতে পারে এবং সোশ্যাল কমপ্লায়েন্স কালচারে তাদের কর্মটা বা কর্মপরিবেশ তৈরি করে নিতে পারে। এরপর যে আসি শ্রমিকদের অংশগ্রহণ বা হচ্ছে ওয়ার্কার ইনভলভমেন্টের যে মনিটরিং এর জায়গাটা আছে, শ্রমিকরা সরাসরি সমস্যা চাইলেই কিন্তু আপনাদেরকে জানাতে পারছে বা ম্যানেজমেন্টকে জানাতে পারছে, যদি আপনার প্রতিষ্ঠানে ওয়ার্কার ইনভলভমেন্ট বা শ্রমিকদের অংশগ্রহণটা বা এই জায়গাটা আপনারা নিশ্চিত করে থাকেন। এই জায়গা নিশ্চিত হলে দেখবেন যে ওয়ার্কারের পক্ষ থেকে যে সমস্ত গ্রিভেন্স বা তাদের যে কমপ্লেইন গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন এবং সেই পুরা থেকে এবং বা দ্বার প্রান্ত থেকে কিন্তু আপনারা চাইলে সেই সমস্যাগুলো সমাধান করতে পারছেন। এছাড়া শ্রমিক প্রতিনিধি বা শ্রমিকদের যে সমস্ত কমিটি গুলো রয়েছে, বা আপনি চাইলে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও কিন্তু তাদের ফিডব্যাক বা তাদের যে প্রতিক্রিয়া গুলো রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারবেন। এছাড়া শ্রমিকদের অভিজ্ঞতা সরাসরি মনিটরিং সিস্টেমে প্রতিফলিত করতে পারবেন চাইলে, যে সরি, আপনার প্রতিষ্ঠানে যে ওয়ার্কার রয়েছে তারা যে সমস্ত অভিজ্ঞতা প্রিভিয়াস অর্গানাইজেশন থেকে নিয়ে এসেছে, কোনো ওয়ার্কার যদি ভালো একটা সোশ্যাল কমপ্লায়েন্ট ফ্যাক্টরি থেকে আপনার প্রতিষ্ঠানে আসে, তাহলে তিনি কিন্তু প্রিভিয়াস কোম্পানি থেকে একটা ভালো একটা অভিজ্ঞতা নিয়ে আপনার প্রতিষ্ঠানে আসবে, যে সেখানে কিন্তু সে কমপ্লায়েন্ট একটা কালচার বা ন্যায্য কর্মপরিবেশ কিন্তু সেখানে পেয়েছিল এবং আপনার প্রতিষ্ঠানে এসেও কিন্তু তার রিকোয়ারমেন্ট সেরকম থাকবে বা তার ব্যবহার বা তার চলাচলও কিন্তু সেরকম থাকবে। আপনি যদি সেগুলো মনিটরিং করেন, মনিটরিং করলে কিন্তু সেটা আপনি আপনার প্রতিষ্ঠানেও বজায় রাখতে পারেন। তারপর রয়েছে সাপ্লায়ার, বায়ার এবং ওয়ার্কার, এই তিন জায়গা থেকে সহযোগিতা। আপনি একতরফা অডিট না করে আপনি যদি এই তিনটি জায়গা থেকে সহযোগিতা গ্রহণ করেন, লাইক আছে আপনার বায়ার যে সিওসি আছে, সাপ্লায়ারের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, বা ওয়ার্কারদের যে চাহিদা গুলো আছে, এই সবকিছু সমন্বয়ে যদি অডিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা ইফেক্টিভ একটা অডিট রিপোর্ট পাবেন বা অডিটের ভালো একটা ফলাফল পাবেন। তারপর হচ্ছে বায়ার, যারা রয়েছে বায়ার শুধুমাত্র অডিটর নয় বরং উন্নত সহযোগী হিসেবে কিন্তু কাজ করবে। আপনার বায়ারের যে সিইউসি বা গাইডলাইন যেগুলো রয়েছে বা তাদের যে রুলস রেজুলেশনস গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার শুধু অডিটের জন্য নয়, বরং সেগুলো যদি আপনার প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কর্ম পরিবেশ কিন্তু দেখবেন আগের থেকে বেশ উন্নত বা ডেভেলপ হবে এবং আপনার সেটা প্রোডাক্টিভিটির ক্ষেত্রে বেশ কাজে আসবে। তারপরে শ্রমিক এবং সাপ্লায়ার উভয়কে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা। কিছু কিছু অপশন আপনার ওয়ার্কার বা সাপ্লায়ারদের জন্য উন্মুক্ত রাখবেন, যাতে করে তারা তাদের মত প্রকাশের সুবিধা
পেয়ে থাকে, যে কোনো একটা রাইটস বা কোনো একটা বিষয় নিয়ে তারা যাতে তাদের মতামতটাকে পেশ করতে পারে, এই বিষয়টাকে আপনি যদি স্কুপ করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে আপনার প্রতিষ্ঠান সুন্দর একটা কর্মপরিবেশ তৈরি করছে, যেখানে আপনার সাপ্লায়ার খুশি, আপনার বায়ার খুশি, আপনার ওয়ার্কার খুশি। তো সবাই যখন স্যাটিসফাই হবে তখন কিন্তু আলটিমেটলি আপনার প্রতিষ্ঠান বেনিফিটেড হবে। এরপর রয়েছে হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং। আপনার অডিটের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট অনুযায়ী বা হচ্ছে অডিটের যে রিকোয়ারমেন্ট গুলো রয়েছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আপনার ম্যানেজমেন্ট এবং আপনার সুপারভাইজার বা আপনার ওয়ার্কার যারা রয়েছে এদেরকে রেগুলার অ্যাওয়ারনেস বা প্রশিক্ষণ বা ট্রেনিং প্রদান করবেন, যাতে করে আপনার প্রতিষ্ঠানের প্রত্যেকটা ম্যান পাওয়ারের একটা ক্যাপাসিটি বিল্ডিং হয়, বা তাদের নলেজ বা অ্যাওয়ারনেসটা যাতে ওই পর্যায়ে থাকে যেটা আপনার প্রতিষ্ঠানে আপনি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন। এছাড়া আপনার শ্রমিকদের অধিকার বা নিরাপত্তা বা তাদের যে গ্রিভেন্স হ্যান্ডেলিং এর প্রসিডিউরটা রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনি আপনার প্রতিষ্ঠানে অ্যাওয়ারনেস ট্রেনিং প্রদান করতে পারেন। আপনার প্রতিষ্ঠানের যে সমস্ত টিম রয়েছে, যেমন কমপ্লায়েন্স টিম বা এইচআর টিম যারা রয়েছে, তাদেরকেও আপনি যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আপনি বাইরে কোনো ট্রেনিং অর্গানাইজেশন থেকে ট্রেনিং প্রোভাইড করে তাদেরকে ভালো একটা টিম হিসেবে আপনি তৈরি করতে পারেন, বা বিভিন্ন ইন্টারন্যাশনাল প্র্যাকটিস অনুযায়ী এইচআর কমপ্লায়েন্স এর যে রেসপন্সিবিলিটি গুলো রয়েছে সেগুলো যদি তাদেরকে অ্যাওয়ারনেস করেন, সেক্ষেত্রে তারাও কিন্তু আপনার প্রতিষ্ঠানে সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারবে। মনে রাখবেন, আপনার প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের আপনি যখন কোনো ট্রেনিং করাবেন, সেটা আপনি ইন্টারনালি করান বা বাইরের কোনো অর্গানাইজেশনের মাধ্যমে করান, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো লস নেই, কেননা সে আপনার ট্রেনিং থেকে যা শিখে যাবে আপনার প্রতিষ্ঠানে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে, আর প্রত্যেকটা ট্রেনিংই কিন্তু ভালো কিছু দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, তারপরে দীর্ঘমেয়াদী স্কিল বা সিস্টেম ডেভেলপমেন্ট, যাতে আপনার ফ্যাক্টরিটা স্বয়ংসম্পূর্ণ হয়। এখানে বোঝানো হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানের যে ওয়ার্কার বা ম্যান পাওয়ার যারা রয়েছে তাদেরকে লং টার্ম স্কিল বা সিস্টেম ডেভেলপমেন্টের জন্য প্রতি মাসে আপনি ট্রেনিং ক্যালেন্ডার বা হচ্ছে ট্রেনিং যে schedule যেটাকে বলে থাকি আমরা, সেটা আপনি মেনটেন করতে পারেন। ট্রেনিং শিডিউল বা ট্রেনিং ক্যালেন্ডার মেনটেন করলে দেখা গেছে আপনার প্রতি মাসে রেগুলারলি কিন্তু প্রত্যেকটা ওয়ার্কার বিভিন্ন ট্রেনিং বা বিভিন্ন অ্যাওয়ারনেস পেয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তারা সে বিষয় সম্পর্কে সচেতন থাকতে পারবে এবং আপনার প্রতিষ্ঠানে সেভাবে চলাচল করতে পারবে। এরপর যদি আসি সোশ্যাল কমপ্লায়েন্স কে ব্যবসায়িক মূল্যবোধে রূপান্তর করা, এখানে রয়েছে হচ্ছে শুধু অর্ডার পাওয়ার শর্ত হিসেবে নয়, বরং প্রতিষ্ঠানের মূল ব্যবসায়িক সংস্কৃতির অংশ হিসেবে কমপ্লায়েন্স। দ্যাট মিনস আপনার প্রতিষ্ঠানে যে শুধু অর্ডার বা বায়ার বা কাস্টমার পাওয়ার জন্য আপনি কমপ্লায়েন্স মেনটেন করবেন সেটা না, বরঞ্চ আপনি আপনার ব্যবসার বা বিজনেস ইথিক্স হিসেবে যদি আপনি কমপ্লায়েন্সটাকে বেছে নেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনার বিজনেসের যে সিস্টেম বা স্ট্র্যাটেজিক কালচার যেটা রয়েছে সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, এবং খুব ভালো একটা সিস্টেমেটিক কালচার আপনি তৈরি করতে পারবেন। কেননা কমপ্লায়েন্স বলতে কিন্তু আমরা যেটা বুঝি, কমপ্লায়েন্স মানে কোনো একটা আইন বা নিয়ম বা নীতিমালা, এই যে জিনিসগুলো রয়েছে এগুলো মেনে চলা। দ্যাট মিনস আপনার যখন এই কমপ্লায়েন্সের এই ইথিক্যাল বা অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে বা ট্রেসেবিলিটির জায়গাগুলোকে আপনি এনশিওর করবেন, বা ব্যবসায়িক এথিক্স হিসেবে বা ব্যবসায়িক কালচার হিসেবে যখন আপনি মেনে নেবেন, তখন কিন্তু আপনার প্রতিষ্ঠানটা বা ব্যবসা প্রতিষ্ঠানটা ওই লেভেলে চলে আসবে। তারপর হচ্ছে ভালো কমপ্লায়েন্স মানে ভালো ব্র্যান্ড ইমেজ, কর্মী ধরে রাখা বা উৎপাদনশীলতা বৃদ্ধি। যখন আপনার প্রতিষ্ঠানে এই কমপ্লায়েন্সটাকে ফুলি ইমপ্লিমেন্ট করবেন, তখন কিন্তু বিশ্ববাজারে বা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার প্রতিষ্ঠান
ভালো একটা ব্র্যান্ড ইমেজে পরিণত হবে এবং হচ্ছে আপনার প্রতিষ্ঠানকে একটু ফোকাসিং পার্টে নিয়ে আসবে। এতে করে দেখা গেছে আপনার বায়ারদের ফোকাসটা চলে আসবে আপনার প্রতিষ্ঠানের উপর। তাছাড়াও যদি লোকালি চিন্তা করি বা সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের যে ওয়ার্কার বা এমপ্লয়ি রয়েছে তাদের টার্ন ওভার বলেন বা রিজাইন বলেন বা লেফটি বলেন, এই জায়গাগুলো কিন্তু অনেকটাই কমে আসবে। কারণ প্রত্যেকটা ওয়ার্কারই চায় কাজের জন্য সুন্দর একটা পরিবেশ এবং তাদের যে অর্থনৈতিক রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো ফুলফিল করতে। এখন আপনি যদি তাদের অধিকার এবং ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট গুলো যদি ফুলফিল করেন তাহলে প্রত্যেকটা ওয়ার্কারই কিন্তু আপনার প্রতিষ্ঠানে লং টাইম সাস্টেন করবে। এছাড়াও যখন আপনি সবার রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করছেন তখন কিন্তু আপনার প্রোডাক্টিভিটিও ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। তারপর টেকসই ব্যবসা বা সাস্টেনেবল বিজনেস করার জন্য অবশ্যই সোশ্যাল কমপ্লায়েন্স কে আপনার কোর ভ্যালু হিসেবে রিসিভ করা উচিত। কেননা আপনি যখন এই সোশ্যাল কমপ্লায়েন্স কে কোর ভ্যালু হিসেবে গ্রহণ করবেন তখন কিন্তু আপনার এই বিজনেসটা বা ব্যবসা প্রতিষ্ঠানটা কিন্তু টেকসই বা সাস্টেনেবল হিসেবে বা সাস্টেনেবল মেহেদি বিজনেস। ভাই, আপনি ডিস্টার্ব করতেছেন, আপনি এরকম না করলেই পারেন। সরি, সবাই একটু কাইন্ডলি একটু মিউট করে রাখবেন প্লিজ, না, যখন উনি কথা বলার ভিডিও প্রয়োজন অন করে হবে তো। আবার মিউটও করে নাই, আমরা তো শুনতেছি সবাই। এই কাজটা আসলে অনলাইন সেশন তো, সবাই তো এক জায়গা থেকেই শুনে, এর জন্য একজন যদি ডিস্টার্ব করে সবাই ডিস্টার্ব হয়, প্লিজ এটা কেউ করবেন না। আচ্ছা, সো টেকসই ব্যবসা প্রতিষ্ঠান যখন আমরা গড়ার চেষ্টা করব তখন কিন্তু আমাদেরকে এই এথিক্স এর জায়গাগুলো বা ট্রান্সপারেন্সির জায়গাগুলোতে ঠিক থাকতে হবে। এখন এইগুলো যদি ঠিক রাখতে যাই তাহলে কিন্তু আমাদেরকে এগুলো মেনে চলতে হবে। দ্যাট মিনস এগুলো যখন আমরা মেনে চলবো তখন কিন্তু আমরা কমপ্লায়েন্সটাকে এনশিওর করছি। আচ্ছা, এর পর্যায়ে আছে হচ্ছে ফিউচার ডিরেকশনের জন্য যদি বলি সেক্ষেত্রে রিস্ক বেসড অ্যাপ্রোচ, দ্যাট মিনস আপনার ঝুঁকি যে সব জায়গায় রয়েছে সেই জায়গাগুলোকে আপনি আইডেন্টিফাই করে অডিট করতে হবে এবং সেখানে ফোকাস দিতে হবে। এখানে রয়েছে প্রচলিত একই চেকলিস্ট পদ্ধতির পরিবর্তে আপনার ঝুঁকির মাত্রা অনুযায়ী অডিট ফোকাস নির্ধারণ করা। দ্যাট মিনস আপনার যে রিকোয়ারমেন্ট এসেছে বা যে অডিটটা আপনার আপনার প্রতিষ্ঠানে করাবেন সেই অডিটের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে একটা চেকলিস্ট তাদের তৈরি করা রয়েছে, শুধু সেই চেকলিস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, চেষ্টা করবেন যে চেকলিস্টের বাইরে আপনার নিজের জায়গা থেকে যে গ্যাপ গুলো আপনি দেখতে পাচ্ছেন, কেননা আপনার কর্মস্থলে বা আপনার প্রতিষ্ঠানে কি কি গ্যাপ আছে সেটা একজন অডিটরের থেকে আপনি ভালো জানবেন। এখন আপনি যদি সেই গ্যাপ গুলো বা গুলো রয়েছে সেই জায়গাগুলো ধরে যদি নিজে নিজে সমাধানটা করে ফেলেন তাহলে কিন্তু আপনি একটা কমপ্লায়েন্ট ফ্যাক্টরিতে পরিণত হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা, যেমন হচ্ছে এতে মনোযোগ দেওয়া। হ্যাঁ, আপনার উচ্চ ঝুঁকিপূর্ণ এরিয়া যেগুলো রয়েছে সেগুলোতে আপনার ফোকাস দিতে হবে। যেমন হচ্ছে অনেক প্রতিষ্ঠানে দেখা গেছে ওয়ার্কারদের সেফটি গুলো ইনশিওর করে না, বা দেখা গেছে ফায়ার এক্সটিংগুইশার যেগুলো রয়েছে সেগুলো এক্সপায়ার হয়ে গেছে বা হচ্ছে প্রেশার নাই। এগুলো কিন্তু দেখা গেছে একটা সময় যখন সিচুয়েশন আসবে তখন বড় ধরনের অনিরাপত্তার মধ্যে পড়ে যাবে আপনার সকল ওয়ার্কাররা। তারপরে দেখা গেছে অনেক প্রতিষ্ঠানগুলো কিন্তু এক্সট্রা ওভারটাইম বা অতিরিক্ত ওভারটাইম করায়, সেক্ষেত্রে কিন্তু ওয়ার্কারদের কাজের যে প্রোডাক্টিভিটি সেটা ঠিক থাকে না, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু জীব এবং প্রত্যেকটা জীবেরই কিন্তু রেস্টের বা ব্রেক টাইমের প্রয়োজন আছে। কারণ একটা মানুষ যদি কন্টিনিউয়াস ধরেন 12 ঘন্টা বা 16 ঘন্টা কাজ করে সেক্ষেত্রে কিন্তু তার শরীরে সে পরের দিন সেই এনার্জিটা সে পাবে না, বা তার পর্যাপ্ত রেস্ট বা পর্যাপ্ত ঘুম না হলে কিন্তু বা পর্যাপ্ত বিনোদন না হলে কিন্তু তার মাইন্ড ফ্রেশ হচ্ছে না বা কাজের প্রতি সে মনোযোগ দিতে পারবে না।
তো সেজন্য আপনাদেরকে এই জিনিসগুলো ফোকাসিং এর মধ্যে আনতে হবে। এছাড়াও সাবকন্ট্রাক্টিং এর যে জায়গাটা আছে, সাবকন্ট্রাক্টিং এর সময় দেখা গেছে অনেক দুর্নীতি হয়ে থাকে, বা হচ্ছে অনেক ঘুষ বা লেনদেন হয়ে থাকে। এই জিনিসগুলো যখন আপনি ট্রেসিবিলিটির মধ্যে আনবেন বা আইডেন্টিফাই করবেন, সেগুলো নিয়ে যখন কাজ করবেন, তখন কিন্তু দেখা গেছে আপনার সাবকন্ট্রাক্টর যারা রয়েছে বা যাদের থেকে আপনি সাবকন্ট্রাক্ট করছেন, তাদের প্রোডাক্ট কোয়ালিটিটাও আপনি তখন এনশিওর করতে পারবেন জোর দিয়ে। কেননা যখন আপনি এই মনিটরিং এর পার্টে যাকে দায়িত্ব দিয়েছেন, সে যদি একটা পার্সেন্ট কমিশন সেই প্রতিষ্ঠান থেকে নিয়ে থাকে, তাহলে কিন্তু কোয়ালিটি নিয়ে খুব বেশি একটা জোর তিনি দিতে পারবেন না, তার দুর্বলতার জায়গা থেকে সে পিছিয়ে আসবে। তো এই জায়গাগুলোকে আপনাকে মনিটরিং করতে হবে। তারপরে হচ্ছে আপনার ফ্যাক্টরির হিস্টোরি বা হচ্ছে অভিযোগের বা গ্রিভেন্স রেকর্ড বা লোকেশন বা সাপ্লাই চেইনের যে ডাটাগুলো রয়েছে, সেগুলোর উপর ভিত্তি করে আপনাকে অডিট প্ল্যান করতে হবে। হুম। আহ তারপরে আপনার প্রতিষ্ঠানের প্রতিরোধমূলক বা প্রিভেন্টিভ অডিট, যা শুধু সমস্যা খোঁজার জন্য নয়, আপনার প্রতিষ্ঠানের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করার জন্য আপনাকে গাইডলাইন দিতে হবে। আপনি চাইলে বিভিন্ন থার্ড পার্টি অডিট ফার্ম যারা রয়েছে তাদেরকে দিয়ে আপনি নিজে একটা অডিট করান না। আপনি যেরকম ইন্টারনাল অডিট করেন, তাদেরকেও বলেন একটা অডিট করে যেতে সোশ্যাল কমপ্লায়েন্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তাদেরকে বলবেন সে অনুযায়ী আপনাকে গ্যাপ গুলো আইডেন্টিফাই করে দিতে। তারা আইডেন্টিফাই করে দিলে সেই অনুযায়ী আপনারা সেই গ্যাপ গুলো রিকভারি করে নেবেন। আচ্ছা। তারপর হচ্ছে ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং। আপনার যে অডিট রিপোর্ট গুলো আছে, সেই অডিট রিপোর্ট বা এইচআর বা হিউম্যান রিসোর্সের যে ডাটা গুলো রয়েছে, বা ওয়ার্কারের ফিডব্যাকের যে ডাটা গুলো রয়েছে, সেগুলো আপনি অ্যানালাইসিস করে বা বিশ্লেষণ করে একটা প্রত্যেকটা ডিসিশন নেবেন, যাতে করে সেই ডিসিশনটা অবশ্যই ইফেক্টিভ হয়। কেননা আপনি হুটহাট একটা ডিসিশন নিলেন, দেখা গেল যে সেটা কারণে আপনার ম্যানেজমেন্টের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন আসলো, বা হচ্ছে ওয়ার্কারের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন আসলো, এতে করে কিন্তু দেখা গেল আলটিমেটলি আপনার অডিট রিপোর্ট খারাপ আসলো। তারপর হচ্ছে কমপ্লায়েন্স ডেভেলপমেন্টের জন্য আপনার ডেটা অ্যানালাইসিস এবং হচ্ছে রিপোর্টিং টুলস যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা। কমপ্লায়েন্স ডেভেলপমেন্টের জন্য ডাটা অ্যানালাইসিস এবং রিপোর্টিং টুলস এর বিকল্প কিছু নেই। আপনাকে অবশ্যই প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে এবং ডকুমেন্টেড এভিডেন্স আপনাকে মেনটেন করতে হবে, কারণ এভিডেন্স কোনো কিছুই কিন্তু আপনার কোনো অডিটর বিশ্বাস করবে না বা বিলিভ করবে না। কারণ অডিটর কিন্তু দেখবেন আপনার ডকুমেন্টেড এভিডেন্স বা প্র্যাকটিক্যাল এভিডেন্স ছাড়া মুখের কথায় কিন্তু কোনো কিছু অ্যাকসেপ্ট করবে না। এছাড়া হচ্ছে ডেটা থেকে ট্রেন্ড বা ঝুঁকি চিহ্নিত করা। আপনার যে সমস্ত ডাটা বা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যে সিস্টেম গুলো রয়েছে, লাইক পলিসি প্রসিডিওর কথাই যদি বলি, সেইগুলো আইডেন্টিফাই করে সেখানে কোন কোন জায়গায় ঝুঁকি থাকতে পারে, ঝুঁকিগুলো যখন আইডেন্টিফাই করবেন, তখন আপনি কিন্তু সেগুলো আবার পরবর্তীতে সংশোধন করে সেটা আপনার প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারবেন। এবং অবশ্যই এভিডেন্স বেস কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট সিস্টেম আপনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন, কেননা এভিডেন্স ছাড়া কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। এ পর্যায়ে হচ্ছে হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স। আপনার প্রতিষ্ঠান বা শুধুমাত্র ফ্যাক্টরি নয়, বরং পুরো সাপ্লাই চেইনে কিন্তু আপনার হিউম্যান রাইটস নিশ্চিত করতে হবে। দ্যাট মিনস আপনার প্রতিষ্ঠানে হিউম্যান রাইটস এর জন্য যে প্র্যাকটিস গুলো রয়েছে, সেগুলো আপনি আপনার সাপ্লাই চেইনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। ইন্টারন্যাশনাল যে সমস্ত গাইডলাইন রয়েছে, দ্যাট মিনস আইএলও, ইউএনজিপি যেগুলো রয়েছে, যারা মানবাধিকার বা মানবাধিকার লঙ্ঘন হলে সেগুলো প্রতিবাদমূলক কাজগুলো করে থাকে, এগুলো ফলো করার চেষ্টা করবেন বা ফলো করবেন। এছাড়াও বায়ার, সাপ্লায়ার বা সাব সাপ্লায়ার যারা রয়েছে, সবাইকে আপনি
দায়িত্বশীল করার জন্য আপনার এইচআরডিডি প্রসেস যেটা রয়েছে সেটা খুব গুরুত্ব সহকারে দেখবেন। এইচআর ডিপার্টমেন্টের যে প্রক্রিয়াগুলো রয়েছে আপনার ভবিষ্যৎ অডিট রিপোর্টের জন্য এইচআরডিডি অবশ্যই, দ্যাট মিনস হিউম্যান রাইটস এর যে ডিউ ডিলিজেন্সের যে পার্ট গুলো রয়েছে আহ সেগুলো কিন্তু অবশ্যই এর অডিট রিপোর্টের অংশ হয়ে উঠে আসবে। কেননা এই হিউম্যান রাইটস এর বড় হিউম্যান রাইটস কিন্তু সোশ্যাল কমপ্লায়েন্সের জন্য বড় একটি পার্ট। সো এই ভবিষ্যৎ আপনার যে অডিট গুলো করবেন সেগুলোর জন্য অবশ্যই হিউম্যান রাইটস কে আপনার বাধ্যতামূলক ভাবে বা আবশ্যকীয় উপাদান হিসেবে মেনে নিতে হবে। আচ্ছা, এই পর্যায়ে আসছে হচ্ছে টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এন্ড স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট। সোশ্যাল কমপ্লায়েন্স কে অবশ্যই আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা গোল বা এসডিজি যেটা বলেছিলাম একটু আগে সেটার সাথে সংযুক্ত করতে হবে। সেই এসডিজি গোলের বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে আপনার সোশ্যাল কমপ্লায়েন্স কে তুলে ধরতে হবে, যাতে করে আপনার স্টেক হোল্ডার বা সাপ্লায়ার যারা আছে তারাও সেগুলো জানতে পারে। শ্রমিক, বায়ার বা স্থানীয় কমিটি বা লোকাল কমিটি যারা রয়েছে, ট্রেড ইউনিয়ন বা বিভিন্ন এনজিও যারা রয়েছে আপনার প্রতিষ্ঠানের প্রত্যেকটা কাজের সাথে তাদের একটা অংশগ্রহণমূলক জায়গা রাখবেন যেখানে তারা অংশগ্রহণ বা ইনভলভ হতে পারে। কেননা আহ, প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টরা যদি কোনো ডিসিশন নেয় সেক্ষেত্রে দেখা গেছে সেটা নেগেটিভ কোনো ইম্প্যাক্ট থাকতে পারে। বাট কয়েকটা অর্গানাইজেশন বা কয়েকটা সমিতি বা ট্রেড ইউনিয়ন বা লোকাল কমিউনিটি এনজিও মিলে যখন কোনো একটা সিদ্ধান্ত উপনীত হবেন তখন কিন্তু দেখবেন সেটা আপনার একার সিদ্ধান্ত থেকে একটা বেটার একটা সিদ্ধান্তে পরিণত হচ্ছে। তারপরে হচ্ছে আপনার প্রতিষ্ঠান বা সমাজের জন্য যে বিশ্বাস এবং সহযোগিতা সম্পর্ক তৈরি করে এরকম কার্যকলাপ করার চেষ্টা করবেন, যাতে করে আপনার প্রতিষ্ঠান এবং লোকাল কমিউনিটি যারা রয়েছে তাদের মধ্যে একটা সুসম্পর্ক থাকে বা তাদের মধ্যে একটা আস্থা থাকে। যে কোনো যদি সুসম্পর্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার প্রতিষ্ঠানের দুঃসময় বা ইমার্জেন্সি কোনো সিচুয়েশনে আপনার লোকাল কমিউনিটি কিন্তু এগিয়ে আসবে না। যদি আপনার প্রতিষ্ঠান সিএসআর রিলেটেড সেরকম কোনো কাজ করে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার প্রতিষ্ঠান কোনো জরুরি সিচুয়েশনে পড়লে আপনার সমাজ বা লোকাল কমিউনিটি যারা রয়েছে তারাও এগিয়ে আসতেছে। লাস্টলি যেটা রয়েছে হচ্ছে টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য দি লং টার্ম সাস্টেনেবিলিটি রোড ম্যাপ তৈরি করা। আপনার যেটা এর আগেও একবার বলেছি যে লং টার্ম একটা সাস্টেনেবিলিটি গোল সেট করবেন, যেটা হচ্ছে 3 বছর বা 5 বছর বা 10 বছরের একটা লং টার্ম একটা বেজ ইয়ার ধরে আপনি প্রতি বছর বছর 2%, 3% বা 1% এভাবে এভাবে প্রত্যেকটা পয়েন্ট আইডেন্টিফাই করে সেগুলোর একটা পার্সেন্ট হিসেবে প্রতি বছর রিকভার করার চেষ্টা করবেন। আহ, এই ছিল আজকে মূলত সোশ্যাল কমপ্লায়েন্স অডিট ট্রেন্ড এবং বিয়ন্ড অডিট অ্যাপ্রোচ রিলেটেড আমার প্রেজেন্টেশন। তো কারোর কোনো কোয়ারিজ বা কোশ্চেন যদি থাকে কাইন্ডলি শেয়ার করতে পারেন। কারো কি কোনো কোশ্চেন বা কোয়ারিজ আছে? জি ভাইয়া। জি প্লিজ। জি, প্রথমে থ্যাংক ইউ অনেক সুন্দর একটা সেশন করার জন্য। আমি সম্পূর্ণটাই শুনলাম। তো কথা হচ্ছে যে আমরা যে গিভেন্স মেকানিজম যে করি, আসলে বিএসসিআই অডিটের জন্য গিভেন্স মেকানিজমের একটা মানে ওরা ফিডব্যাক সহ চায়। মানে এটা যদি একটু সুন্দরভাবে বুঝাই বলতেন আর কি। দ্যাট মিনস ধরেন আমি আপনার কাছে একটা অভিযোগ করেছি, এখন সেই অভিযোগটা যদি আপনি উম, ধরেন সমাধান করেছেন বাট আমি জানলাম আমার অভিযোগ আমি যদি না জানি সমাধানটা বা আপনি যদি আমাকে ফিডব্যাকটা না দেন
সেক্ষেত্রে কিন্তু আমি ডিসস্যাটিসফাই যে ছিলাম, ডিসস্যাটিসফাই কিন্তু থাকবো। সেক্ষেত্রে কিন্তু আমার মধ্যে যে ক্ষোভটা বা অভিযোগটা বা কমপ্লেনটা ছিল সেটা কিন্তু আমার মধ্যেই থেকে যাচ্ছে। আর বিএসএ যেটা সবসময় প্রেফার করে যে যিনি অভিযোগ করবে যদি নাম পরিচয় গোপন রেখে করে, তাহলে জি সেই অভিযোগের এগেনস্টে যে রেজাল্টটা আছে বা যে ফলাফল বা যে বিচারটা হয়েছে সেটা আপনি নোটিশ বোর্ডের মাধ্যমে আপনি, নোটিশ বোর্ড ছাড়া তো আসলে প্রতিষ্ঠানে সেভাবে ফোকাসিং করার মতো কিছু নেই। যদি সেভাবে নাম পরিচয় গোপন করে আপনার কোনো ওয়ার্কার কোনো কমপ্লেন করে, সেজন্য আপনি এই নোটিশ বোর্ডের মাধ্যমে সেটার ফিডব্যাক বা রেজাল্টটা আপনি তাদেরকে জানাতে পারেন। যদি এতে করে সে আপনার ফিডব্যাকটা দেখে যদি সে সন্তুষ্ট হয়, তো তাহলে তো ওকে, যদি সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে কিন্তু চাইলে সে আবারও কমপ্লেন বক্সের মাধ্যমে কমপ্লেন করতে পারে। তো সেটাই, আপনি যে কমপ্লেন করবে তাকে আপনাকে জানাতে হবে। যদি নাম পরিচয় জানা থাকে তাহলে সেভাবে জানাতে হবে। এবং এগুলো কিন্তু অবশ্যই রেকর্ড রাখতে হবে। এবং আপনি যে ফলাফলটা বা অভিযোগের যে রেজাল্টটা সেটা যে আপনি সমাধান করেছেন সেটা অবশ্যই ম্যানেজমেন্টের সাইন সহ ইনক্লুডেড করে রাখবেন। আর কারো কোনো কোয়ারিজ? জি ভাইয়া, আপনি তো নোটিশ বোর্ডের কথা বললেন, নোটিশ বোর্ডের কথা আরেকটু আমিও কথা বলি। সেটা হচ্ছে নোটিশ বোর্ডে তো জায়গা মনে করেন যে অনেক বড় না, তো আসলে এখানে তো সবগুলো নোটিশ আপনার ওইভাবে রাখা যায় না। সেক্ষেত্রে আমরা কি লাস্ট আপডেটেড নোটিশ গুলো রাখবো না আর কি? নোটিশ বোর্ডে তো আপনার যে নোটিশটা সেটা যদি নোটিশ পিরিয়ড শেষ হয়ে যায় তাহলে তো রাখার কোনো প্রয়োজন হয় না, কারণ সেটা তো অলরেডি এক্সপায়ার্ড। আচ্ছা আচ্ছা। কারণ আপনার প্রতিষ্ঠানে তো এক নাগারে ধরেন 8টা 10টা নোটিশ তো এক নাগারে প্রযোজ্য হতে পারে না, হয়তো 2টা কি 3টা সর্বোচ্চ। তার 2টা 3টা নোটিশের পরে তো আরো পর্যাপ্ত জায়গা থাকে। আপনি যেটা এক্সপায়ার হয়ে গেছে সেটা খুলে ফেলেন, সমস্যা নাই তো। জি 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 ভাই, আর একটা বলি, সেটা হচ্ছে যে বিএসসিআই অডিটে দেখা যাচ্ছে যে আপনার সাপ্লায়ার দেখাইতে বলে যে 10টা বা 11টা বা আমার যে রিলেটেড যে সাপ্লায়ার আছে, যে আপনার আমার যেমন মনে করেন কার্ড টু প্যাক ফ্যাক্টরি, তো এখানে সাপ্লায়ার আছে, জিপারের আছে, সিলের আছে, তারপরে ফ্যাব্রিকের আছে, লেদারের আছে, সব ধরনের সাপ্লায়ার আছে। তো আমার যেন সবগুলো কাভার করে এই ধরনের সবগুলো সাপ্লায়ারের আমার অডিট সহ আর কি ডকুমেন্টস লাগবে, তাই না? জি, বিএসসিআই যে আপনি শুধু যে সব ধরনের কাভার করবে সেরকম করতে হবে এরকম কোনো কথা বলা নাই। জি বিএসসিআই তে আছে হচ্ছে আপনার যতগুলো বায়ার আছে বা যতগুলো সাপ্লায়ার, সরি বায়ার বলতেছি, যে যতগুলো সাপ্লায়ার আছে জি। সকল সাপ্লায়ারকে আপনাকে মনিটরিং এর আওতায় নিয়ে আসতে হবে। ওকে। সেটা আপনার এক এক র মেটেরিয়ালের সাপ্লায়ার ধরেন 3 জন 4 জনও হতে পারে বা 5 জনও হতে পারে, এতে কোনো সমস্যা নেই। মেন কথা হচ্ছে আপনার যত সাপ্লায়ার আছে সবাইকে আপনি মনিটরিং এর মধ্যে আনবেন, যাতে করে সবাই কমপ্লায়েন্স মেনটেন করে বা কমপ্লায়েন্স এনশিওর করে থাকে। যদি কমপ্লায়েন্সটা এনশিওর না করে বা আপনি যদি মনিটরিং না করেন তাহলে তো আপনার সেটি কমপ্লায়েন্স মেনটেন করছে কিনা সেটা তো আপনি শিওর হতে পারতেছেন। জি জি ভাইয়া, থ্যাংক ইউ। অনেক সুন্দর আসলে একটা সেশন ছিল আপনাদের সাথে। আমার আরো ট্রেনিং ছিল, আমি ইতিপূর্বে আপনাদের এই এমএসসিটি তে আপনি ট্রেনিং করছি, আপনাদের হিগের ট্রেনিং করছি, আপনার সোহেল ভাই করিয়েছেন। আচ্ছা তো আচ্ছা। এখানে তো মনির ভাইয়া আছে, ওনাকেও জানি। তো আপনাদের সাথে আগে থেকেই পরিচিত। দেখলাম আপনার একটা ফ্রি সেশন, এই জন্য অ্যাড হয়ে গেলাম। আমার আসলে একটা পেইড ট্রেনিং চলতেছিল, আমি আসলে ওইটা আজকে করতেছি না, শুধু এটার কারণে দেখলাম ভালোই লাগতেছিল, এই কারণেই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ।